Okay, Assalamu alaikum everyone. Welcome to our lecture 8. যদিও এটা বলছি lecture 8 কিন্তু আজকে আমরা মূলত আলোচনা করব, ডিসকাস করব। আজকে আমরা বিভিন্ন হ্যান্ডআউট থেকে একদম সামারি, এতদিন পর্যন্ত আমরা যা পড়েছি তার কিছু জাস্ট সামারি আমরা নিজেরা পড়বো, আমি পড়বো, আপনারা পড়বেন। আমরা পড়ে সেগুলো আমরা আর কি এখন পর্যন্ত যে আমরা যে 7 লেকচারস, এই লেকচারের রেফারেন্স গুলো টানবো, কোথায় কি আছে আলোচনা হবে আজকে। আপনাদের চ্যাপ্টার ভি লেখা আছে, চ্যাপ্টার 5, দ্য পিরিয়ড অফ এনলাইটেনমেন্ট অ্যান্ড ক্লাসিসিজম, দ্য 18th সেঞ্চুরি। এটা দিয়ে আমরা আমাদের লেকচার রিভিশন শুরু করেছিলাম। লেকচার রিভিশন, আবার লেকচার রিভিশনের কথা কেউ ভুলে যাবেন না। লেকচার রিভিশন, তারপরে হচ্ছে লেকচার 1, 2, 3, 4 এইভাবে করে। লেকচার রিভিশনে আমাদের ফোকাস ছিল 18th সেঞ্চুরি লিটারেচার, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। আমরা এখান থেকে আমাদের আলোচনা শুরু করব। একটু তাড়াতাড়ি শুরু করছি, দেরি করে শুরু করলে দেরি করে শেষ করতে হবে। তাহলে প্রথমবারে হচ্ছে আমি আপনাদেরকে শুরু করে দিচ্ছি, মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন। ডিসকাশনটা আপনাদের প্রত্যেকেরই করতে হবে। উই উইল ট্রাই আওয়ার বেস্ট, যতটুকু ইন্টারেক্টিভ করা যায়, যতটুকু ইন্টারেক্টিভ করা যায়। সো শুরু করে দিই আলোচনা। এর সাথে সাথে আপনারাও শুরু করে দিবেন আমার সাথে। এর মাঝে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, যতটুকু সম্ভব প্রশ্নগুলো ক্লিয়ার করার চেষ্টা করা হবে। সো দ্য পিরিয়ড অফ এনলাইটেনমেন্ট অ্যান্ড ক্লাসিসিজম। প্রথমেই আমরা শুরু করছি এনলাইটেনমেন্ট পিরিয়ড। এনলাইটেনমেন্ট, দ্য পিরিয়ড অফ এনলাইটেনমেন্ট, ক্লাসিসিজম, এর আরো কিছু নাম আছে, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, 18th সেঞ্চুরি। সোশ্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা শুরু করি। দ্য এজ অফ এনলাইটেনমেন্ট or the age of reason, a progressive intellectual movement. এই এই সময়কার যে আন্দোলন, এটা মূলত ইন্টেলেকচুয়াল মুভমেন্ট, মানে ফোকাস হচ্ছে মানুষের বুদ্ধিবৃত্তি, ইন্টেলেক্ট, যুক্তি, লজিক, রিজন। প্রগ্রেসিভ ইন্টেলেকচুয়াল মুভমেন্ট মানে এই সময়টাতে মানুষের আবেগ অনুভূতির চাইতে গুরুত্ব দেয়া হচ্ছে ইন্টেলেকচুয়ালিটিতে, বুদ্ধিবৃত্তিতে। টু এনলাইটেন দ্য হোল ওয়ার্ল্ড, এই যে ইন্টেলেকচুয়াল মুভমেন্ট, এনলাইটেনমেন্ট বলছি আমরা, এই যুগের মূল উদ্দেশ্য কি ছিল, যেটা আমরা লেকচার রিভিশনে আলোচনা করেছি, আমাদের ফার্স্ট লেকচার রিভিশন। টু এনলাইটেন দ্য হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীকে জ্ঞানের আলোয় আলোকিত করা, যুক্তির আলোয় আলোকিত করা, কুসংস্কারের অন্ধকার থেকে পৃথিবীকে মুক্তি দেয়া, কুসংস্কারের অন্ধকারে জ্ঞানের আলো, যুক্তির আলোকে ছড়িয়ে দেয়া, উইথ দ্য লাইট অফ মডার্ন ফিলসফিক্যাল অ্যান্ড আর্টিস্টিক আইডিয়া, আধুনিক আধুনিক দার্শনিক এবং শৈল্পিক চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, এসব প্রসারের মাধ্যমে কুসংস্কার, অজ্ঞানতা, কুশিক্ষার অন্ধকার দূর করে জ্ঞান এবং যুক্তির পরিশীলিত আলোয় পৃথিবীকে আলোকিত করা, মানুষের মন থেকে যত কুসংস্কার, ভুল ধারণা সবকিছুকে দূর করে মানুষের মনে যুক্তির প্রতিষ্ঠা করা, বুদ্ধিবৃত্তির চর্চা চালু রাখা। টু সেলিব্রেট রিজন, 18th সেঞ্চুরি 18th সেঞ্চুরির ওদের উদ্দেশ্য কি ছিল? দে সেলিব্রেটেড রিজন, যুক্তিকে তারা উদযাপন করতেন, মানে সবসময় যুক্তির পক্ষে ছিলেন, সব কিছুতে তারা যুক্তিকে আশ্রয় করে সামনে এগোতে চাইতেন। ইকুয়ালিটি অ্যান্ড সায়েন্স,
রিজন ইকুয়ালিটি, মানুষে মানুষের সাম্যতা, সবাই সমান। ইকুয়ালিটি, এই সেন্স অফ ইকুয়ালিটি পরবর্তী যুগে আরো বেশি প্রবল হয়। এই সময় আমরা সূচনা বলতে পারি। যুক্তির সাথে সাথে ইকুয়ালিটি, সাম্যতা, মানুষে মানুষের সাম্যতা, সবাই সমান, মানুষ সবাই সমান। অ্যান্ড সায়েন্স, এবং বিজ্ঞানের প্রসার এই সময় শুরু হয়। বিজ্ঞান এবং প্রযুক্তির সূচনা আমরা এই 18th সেঞ্চুরিতে আমরা দেখতে পাচ্ছি। কল ফর রেফারেন্স টু অর্ডার, রিজন অ্যান্ড রুলস, মানে সব কিছুতেই এই 18th সেঞ্চুরি লিটারেচার, আমরা সব কিছুতেই, শুধুমাত্র লিটারেচার না, এখানে সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের কথাও কিন্তু বলছে। সোশিও হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সমাজ বলি, ইতিহাস বলি, সাহিত্য বলি, সবকিছুতে আমরা যুক্তি এবং নিয়ম শৃঙ্খলার জয়গান দেখতে পাই। সব জায়গায় যুক্তি এবং নিয়ম শৃঙ্খলার প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি। লিটারেচারে আমরা কোন শ্রেণীর সাহিত্যিকদের প্রাধান্য এই সময় আমরা দেখতে পাই, কাদের গুরুত্ব বেশি, কাদের প্রভাব, ইনফ্লুয়েন্স বেশি? দ্য স্কুল অফ ক্লাসিসিজম, যারা এনশিয়েন্ট গ্রিক, এনশিয়েন্ট রোমান, ক্লাসিক লিটারেচারের পক্ষে ছিলেন। এদের কথা হচ্ছে, সাহিত্য, সত্যিকারের সাহিত্য, প্রকৃত সাহিত্য যদি কেউ রচনা করতে চায়, তাকে অবশ্যই ক্লাসিক লিটারেচার, মানে হচ্ছে এনশিয়েন্ট গ্রিক, প্রাচীন রোমান, ওরা যেভাবে সাহিত্য রচনা করে গেছে, স্পেশালি এনশিয়েন্ট ক্লাসিক গ্রিক লিটারেচারকে ফলো করতে হবে। দ্য স্কুল অফ ক্লাসিসিজম, এই সময় সাহিত্যিকদের মধ্যে ক্লাসিক লিটারেচারের প্রতি তীব্র অনুরাগ আমরা লক্ষ্য করি। সব জায়গায় তারা এনশিয়েন্ট গ্রিক লিটারেচারকে সমর্থন করছেন। দ্য রাইজ অফ মডার্ন নভেল, আধুনিক উপন্যাস, উপন্যাস কিন্তু প্রচুর পরিমাণে লেখা হচ্ছে, প্রচুর উপন্যাস লেখা হচ্ছে, মানুষজন প্রচুর উপন্যাস পড়ছে। এবং একই সাথে এই সময় সেন্টিমেন্টালিজম, উপন্যাসে আবেগ অনুভূতি, সেন্টিমেন্টালিজমের প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি। প্রি রোমান্টিক পিরিয়ড বলা হয় এটাকে, মানে এই সময়ে রোমান্টিক পিরিয়ডের জন্য প্রস্তুতি চলছে। পরবর্তী যে আমরা রোমান্টিক পিরিয়ড পড়েছিলাম, এই সময় রোমান্টিক পিরিয়ডের জন্য প্রস্তুতি চলছে, প্রি রোমান্টিসিজম। এবং একই সময় এই সময় নাটকও কিছু চলছে, যদি অতটা রিচ নয়, অতটা প্রধান নয়। শেরিডানস ড্রামা, একটা নাট্য আমরা নাট্যের প্রাধান্য দেখতে পাচ্ছি। এরপর এখন আপনারা এখন আলোচনা শুরু করবেন। প্রথমেই আলোচনা করবেন লিয়ান নুসরাত জাহান। লিয়ান, আপনি শুরু করেন, অন্যরা প্রস্তুতি হতে থাকুক। লিয়ান, আপনি এই ক্লাসিসিজম থেকে একটু পড়েন, এই যেটুকু হাইলাইট করলাম এটুকু একটু পড়েন কাইন্ডলি। ওকে স্যার। Classicism. All forms of literature should be modeled after the classical works of the ancient Greek and Roman writers, controlled by some fixed laws and rules. Artistic ideals should be order, logic, restraint, emotion, and accuracy. Edison, Steele, and Pope as representative. ওকে, এখন লিয়ান, এখান থেকে আমরা, মানে আপনি আমাদেরকে একটু সহজ করে একটু দেখেন তো, এখান থেকে কি ইনফরমেশন গুলো আমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য, মিড টার্মের জন্য জরুরি হতে পারে। ক্লাসিসিজমের মূল বৈশিষ্ট্যগুলো একটু দেখেন তো, এখান থেকে সহজ করে আমাদেরকে বলেন, আলোচনা করেন। Sir, the writers of this 18th of this Enlightenment period, so most of their works are derived from the classical, and the characteristics are basically the. Sir, actually, sir, I couldn't understand your question. এই যে প্যারাগ্রাফটা পড়লেন, এখান থেকে আমাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দেন কি কি পয়েন্ট এখানে আমাদের মনে রাখা দরকার, ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কি কি পাচ্ছি, বুলেট পয়েন্ট কি কি পাচ্ছি এই প্যারাগ্রাফ থেকে। Okay, sir, bullet point.
আচ্ছা, আমি প্রথমটা আপনাকে বলে দিচ্ছি। ক্লাসিসিজম বলছে যে লিটারেচার, সাহিত্য যদি রচনা করতে হয় তাহলে ফলো করতে হবে এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান রাইটার্স। প্রাচীন গ্রিক, প্রাচীন রোমান লেখকদের, সাহিত্যিকদের ওই রকম করে সাহিত্য রচনা করতে হবে। সেটা কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, নাটক হোক। এর পরবর্তীতে আপনি একটু বলেন। Sir, the next point could be that ideals should be order and logical, and it should be restrained from emotional. আচ্ছা, একটু মিস করে গেলেন না, এই যে দেখেন ফিক্সড লজ এন্ড রুলস। যেহেতু আমরা প্রাচীন গ্রিক রোমান সাহিত্যকে ফলো করছি, তার মানে উই আর কন্ট্রোলড বাই ফিক্সড লজ এন্ড রুলস। কিছু একদম একদম মানে ডিসিপ্লিনের মধ্য দিয়ে, রুলস এর মধ্য দিয়ে যেতে হবে। গ্রিকরা যে নিয়ম কানুনের মধ্য দিয়ে সাহিত্য রচনা করেছে ওইভাবেই সাহিত্য রচনা করতে হবে। ফিক্স লজ, ক্লাসিসিজম ফলো মানে ফিক্সিং লজ এন্ড রুলস। আর্টিস্টিক আইডিয়ালস, এখন যেটা বললেন, শৈল্পিক আদর্শ, শিল্পের আদর্শ কি হবে, মানে কোন আদর্শে শিল্প রচনা করতে হবে। যেটা বললেন অর্ডার, অর্ডার থাকতে হবে। অর্ডার মানে কি, একটা ডিসিপ্লিনড ওয়েতে থাকতে হবে, অর্ডার থাকতে হবে। লজিক, লজিক যুক্তি থাকতে হবে, যেটা এতক্ষণ কিন্তু আমরা কিন্তু বারবার ওই রিজন, লজিক, যুক্তির আলো ওই কথাগুলো বলছি। মানে শিল্পে, শিল্প সেটা যত উন্নত মানেরই হোক না কেন, সেটাতে যুক্তি থাকতে হবে। রেস্ট্রেইনড ইমোশন বলতে কি বোঝাচ্ছে বলতে পারেন? Sir, there should be no emotional thing, my personal feelings or personal opinion. It should be based only the reason. তবে রেস্ট্রেইন, রেস্ট্রেইনড ইমোশন থাকতে হবে, মানে হচ্ছে মাপা, কন্ট্রোলড। রেস্ট্রেইন মানে মানে হচ্ছে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। মানে আপনার একেবারে যে ইমোশন থাকবে না তা না, আবার ইমোশনে একেবারে বেশি ইমোশনাল হওয়া যাবে না, একটা ব্যালেন্স থাকতে হবে। রেস্ট্রেইন, আপনি আপনার যে ইমোশনটা এক্সপ্রেস করতে চাচ্ছেন ঠিক সেই ইমোশনটাই এক্সপ্রেস করতে হবে। তাহলে আমরা ক্লাসিজমের এই বৈশিষ্ট্যগুলো পাচ্ছি। ফিক্সড লজ এন্ড রুলস অফ এনশিয়েন্ট গ্রিক এন্ড রোমান রাইটার্স। আর্টিস্টিক আইডিয়ালস কি কি থাকতে হবে? ডিসিপ্লিন, অর্ডার, লজিক এন্ড রিজন, রেস্ট্রেন্ট, কন্ট্রোলড ইমোশন, আবেগ অনুভূতিটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। হবে, আপনি পড়তে করতে চাইছেন হোপ, কিন্তু সেটা যদি ডেসপারেশন হয়ে যায় তাহলে তো হলো না। অ্যাকুরেটলি আপনার ইমোশনকে পোর্ট্রে করতে হবে। বলেন তো, কারা কারা এই ক্লাসিসিজমের উপর গুরুত্ব দিয়েছেন? 18th সেঞ্চুরির কোন কোন সাহিত্যিক তারা এই ক্লাসিসিজমের উপর গুরুত্ব দিয়েছেন বলেন তো? Sir, Edison, Steele, and Pope. আচ্ছা, এডিসন, স্টিল, এদের কোনো বিখ্যাত কাজের কথা আপনার মনে আছে? Edison, the spectator. হ্যাঁ, এই যে এটা তার নিচেই লেখা আছে, একটু পড়েন তো এটুকু যেটুকু হাইলাইট করা আছে। Steele and the Tatler. The Tatler is written by Steele. হ্যাঁ, স্টিল, হ্যাঁ। And এডিসন, হ্যাঁ যেটা বললেন স্পেকটেটর। আর পোপের ব্যাপারে কি লেখা আছে দেখেন তো? Pope, the most important representative of classical poetry, so perfect in heroic couplet that no one has able to approach him. ওকে, একটু ব্যাখ্যা করবেন কাইন্ডলি? Sir, it means he was the best in writing the heroic couplet. Mm, তাকে কেন আমরা বলছি ক্লাসিক, নিও ক্লাসিক্যাল পোয়েট, এটা কি একটু বলতে পারবেন? So neoclassical poet because he was perfect in heroic couplet. কারণ উনি
কোন নিয়ম কানুনগুলো মেনে চলছেন? Sir, the logic and the order. ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ। ক্লাসিক রুল গুলো উনি মেনে চলছেন। ঠিক আছে, ওকে। এখন এখন তামান্না মুস্তাফিজ আছেন? শুনতে পাচ্ছেন তামান্না মুস্তাফিজ? তামান্না মুস্তাফিজ, আচ্ছা। সুমাইয়া হায়দার আছেন? সুমাইয়া হায়দার শুনতে পাচ্ছেন? সুমাইয়া হায়দার, আচ্ছা। সুমাইয়া, আপনি এই যে মডার্ন নভেলের অংশটুকু একটু পড়বেন। এই যে তার পরের অংশ আমি হাইলাইট করছি, একটু পড়েন মডার্ন নভেল থেকে। Modern novels, the mid-century predominated by a new realistic novel, Defoe, whose Richardson, Fielding, Cromwell, and Stern as representatives. Description of adventures. Defoe and Robinson Crusoe, Swift and Gulliver's Travel, Richardson and Pamela Fielding and Tom Jones, Stensa Strain and Tristan Shandy, ট্রিস্টান, Cromwell and ট্রিস্টান শ্যান্ডি, রড্রিক and র্যান্ডম, yeah, এগুলো হচ্ছে প্রথম নভেলগুলোর মধ্যে অন্যতম। ঠিক আছে, এখন আপনি কি এখান থেকে জিস্ট আমাদেরকে একদম মূল কথাটা বলতে পারবেন যে এখানে কি বোঝানো হচ্ছে? কি বোঝানো হচ্ছে একটু বলতে পারবেন? দেখেন এই জায়গায় যখন বলছে মডার্ন নভেল, যখনই বলছে মডার্ন নভেল, অ্যাকচুয়ালি এখানে মডার্ন নভেল না বলে ফার্স্ট নভেলস আমরা বললে ভালো হয়, কারণ আমরা মডার্ন নভেল মিডের পরে পড়বো, ওটা আলাদা। এখানে আমরা ফার্স্ট নভেলস বলতে পারি। দেখেন 18th সেঞ্চুরি নভেলের দুইটা বৈশিষ্ট্য এখানে লুকানো আছে, আপনি কি খুঁজে বের করতে পারবেন? দেখেন তো খুঁজে বের করতে পারেন কিনা। the mid-century. না না, আরেকটু সামনে যান। New realistic novel. ইয়েস, নিউ রিয়েলিস্টিক নভেল, মানে এই সময়কার উপন্যাসগুলো হচ্ছে রিয়েলিস্টিক নভেল। এখানে রিয়েলিজম, বাস্তবতাবাদকে আশ্রয় করে উপন্যাস লেখা হয়েছে। উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে রিয়েলিজম, বাস্তবতা। আরেকটা আছে, খুঁজে বের করেন। একটু সামনে যান, পাবেন। Description of adventures. ভেরি গুড। এই সময়কার নভেলগুলোতে অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর নভেলগুলো এই সময় জনপ্রিয় হয়। এখানে 6 জন নভেলিস্টের কথা আছে এবং তাদের নভেলগুলোর নাম আছে। আপনি কি এর মধ্যে কোনোটা আপনি পরিচিত, কোনোটা চেনেন? No, sir. রবিনসন ক্রুসোর নাম শোনেননি? ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো। স্যার শুনেছি হয়তোবা, কিন্তু মানে তেমন একটা খেয়াল নেই। আচ্ছা, আমাদের 18th সেঞ্চুরি 1 এই কোর্সটা যাদের করা আছে তারা অলরেডি ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো এই সম্পর্কে তাদের আইডিয়া থাকার কথা। জোনাথন সুইফটস গালিভার্স ট্রাভেলস এটাও আছে আমাদের। হেনরি ফিল্ডিং এর টম জোন্স, এটা আপনাদের পড়ার কথা। টম জোন্স এটা আপনাদের সিলেবাসে আছে। আর রিচার্ডসন
তার পামেলা উপন্যাস, এটা হচ্ছে বলা হয় দ্য ফার্স্ট নভেল ইন ইংলিশ লিটারেচার। এটা আপনারা যারা বিভিন্ন পরবর্তীতে চাকরির জন্য পরীক্ষা দিবেন, এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। এই যে পামেলা রিচার্ডসন্স, রিচার্ডসন্স পামেলা, এই পামেলা হচ্ছে ইংরেজি ভাষায় প্রথম উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস বলা হয় এটাকে, পামেলা। গ্যালিভার্স ট্রাভেল, এটা হচ্ছে একটা স্যাটায়ার, সমাজের বিভিন্ন অন্যায় অনাচারকে ব্যঙ্গ করা হয়েছে এখানে। এটাকে নভেল বলার চাইতে বলা হয় দিস ইজ এ স্যাটায়ার, ওয়ান অফ দ্য মোস্ট বিটারেস্ট স্যাটায়ার বাই জোনাথন সুইফট। রবিনসন ক্রুসো, এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার টেল, এটা অনেক বড় একটা গল্প, এটাকে অনেকে উপন্যাস বলতে চায় না, এটাকে অ্যাডভেঞ্চার টেল বলা হয়, ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসোকে। প্যামেলার পর আরেকটা উপন্যাস আছে টম জোন্স, হেনরি ফিল্ডিং এর টম জোন্স, এটা একটা বিল্ডাংস রোমান। এরপর ট্রিস্টাম শ্যান্ডি স্টার্নের, আর স্মলেটের রড্রিক র্যান্ডম। এগুলো হচ্ছে আমাদের ইংরেজি ভাষার প্রথম উপন্যাসগুলোর মধ্যে এই 6টা, মনে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ সুমাইয়া। এখন আমরা চলে আসি তার পরের অংশে, আমি হাইলাইট করলাম। জয়া আছেন? সুমাইয়া, জয়া, সুমাইয়া, ফেরদৌস, জয়া। আচ্ছা আচ্ছা Yes, সুমাইয়া, sir. আপনি একটু ওই সেন্টিমেন্টালিজমটা একটু আলোচনা করেন আমাদের সাথে, একটু পড়ে প্রথমে, তারপর জিস্ট পয়েন্ট গুলো আলোচনা করেন। Sentimentalism. By the mid of the 18th century, sentimentalism came into being as the result of a bitter discontent among the enlightened people with social reality. Dissatisfied with reason, sentimentalists turned to sentiment, to the human heart. They resorted to the countryside for the material. Sentimentalist poetry marks the midway in the transition from classical to romanticism. Thomas Gray and Tilsley written in a country chart. আচ্ছা, আমাদেরকে এখন এগুলো একটু এখান থেকে আমাদের হেল্প করেন, আমরা এখান থেকে সহজ সহজ করে পয়েন্ট গুলো বের করব। কি কি পয়েন্ট আমরা বের করতে পারি এখান থেকে দেখেন তো, একটু আমরা সহজ করে, আমাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দেন। Sir, first point is social reality কারণে যে বিটার কন্টেন্ট গুলো আসে জ্ঞানী মানুষদের মধ্যে, এটা স্যার একটা ফার্স্ট পয়েন্ট। এন্ড সেকেন্ড ইজ ডিসকন্টেন্ট মানে কি বলেন তো? রিজন। স্যার বিষয় বহির্ভূত। ডিসকন্টেন্ট মানে হচ্ছে আপনার ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তুষ্টি। একটু আগে বললাম না যে যুক্তি, যুক্তি তারপর বুদ্ধিবৃত্তি, যখন যুক্তির উপর অনেক বেশি গুরুত্ব দেয়া হয় তখন দেখা গেল যে সমাজের কিছু মানুষ যারা এনলাইটেন্ড, অবশ্যই তারা শিক্ষিত, সুশিক্ষিত, তারা এই অতিরিক্ত যুক্তির প্রেসারে তারা খুবই বিরক্ত এবং হতাশ হয়ে গেলেন, মানে তারা খুবই অসন্তুষ্ট। মানে এনলাইটেনমেন্ট এতটাই রোবোটিক, এটা এতটাই ইনহিউম্যান, enlightenment is so rigid that it brought discontent, এটা মানুষের মধ্যে অসন্তুষ্টি নিয়ে আসলো। সমাজের যারা মোটামুটি আলোকিত মানুষ, এনলাইটেন্ড বলতে আমরা কি বুঝি, আলোকিত মানুষ, সাদা মনের মানুষ, যারা যারা আধুনিক, যারা পুরাতন ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে পেরেছে, যারা কুসংস্কারাচ্ছন্ন নয়, যারা আলোকিত মানুষ, শিক্ষিত, আলোকিত, তারা যখন সমাজের বাস্তবতাটার দিকে খেয়াল করলেন উইথ সোশ্যাল রিয়ালিটি, সমাজের বাস্তবতায় দেখলেন যে আসলে যুক্তিতে কিছু হচ্ছে না, এই লজিক দিয়ে, এই লজিককে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদের মধ্যে শান্তি আসবে না, হ্যাপিনেস
only logic is not enough to establish happiness. সুখ শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু শুধু লজিকে, এই কঠিন ইনসিপিড ড্রাই রোবোটিক লজিক কিন্তু আমাদেরকে হেল্প করবে না। এখন আপনি এই লাইনটা হাইলাইট করলাম, এটা একটু দেখেন তো এখান থেকে পয়েন্ট বের করতে পারেন কিনা। স্যার এখানে যেটা তারা হচ্ছে রিজনের উপরে এত বেশি মানে বিরক্ত হয়ে গেল যে তারা হচ্ছে মানুষের যে হৃদয়ের গভীরে যে কথাগুলা থাকে সেগুলোর উপরে বেশি গুরুত্ব আরোপ করা শুরু করলো, এবং তারা সেগুলো মানে তাদের কবিতায় প্রতিফলিত করার জন্য বা লেখায় প্রতিফলিত করার জন্য কান্ট্রি সাইড মিন মানে যে আচ্ছা, সৌন্দর্য আছে কান্ট্রি সাইডের সেন্টিমেন্টের অর্থ কি সেখানে হতে পারে? স্যার আবেগ। আবেগ, অনুভূতি। মানে এখন যুক্তির পরিবর্তে আবেগের দিকে সাহিত্যিকরা ঝুঁকছেন, তাই তো? ইয়েস স্যার। এখন দেখেন তো কোথাকার এটার থেকে জন্য তারা কবিতার উপাদান দেখেন ওরা কোথা থেকে নিচ্ছে, দেখেন তো পারা যায় কিনা। স্যার ফ্রম দ্য কান্ট্রি সাইড মানে ফ্রম দ্য কান্ট্রি সাইড স্যার, কান্ট্রি সাইড মানে গ্রাম স্যার, যেটা গ্রাম্য পরিবেশ, ভিলেজ, রুরাল এরিয়া। আচ্ছা, এই শেষের লাইনটার মানে কি একটু দেখেন তো। যারা মানে এগুলা নিয়ে গবেষণা করতো তারা হচ্ছে ক্লাসিজম যে পিরিয়ডটা ছিল যেটা যুক্তির উপরে মানে একেবারে নির্ভর করতো, সেটাকে তারা রোমান্টিসিজম অর্থাৎ অনুভূতির যুগের দিকে নিয়ে যাওয়া শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা সন্ধি যুগ বলতে পারি। একদিকে আছে ক্লাসিসিজম, কঠিন নিয়ম কানুনের যুগ। ক্লাসিসিজম মানে সাহিত্য রচনা করতে হলে ওই গ্রিকদের মতো করেই করতে হবে, নিয়ম কানুন অমান্য করা যাবে না, লজিক থাকতে হবে, রিজন থাকতে হবে, রুলস থাকতে হবে। আর আমরা রোমান্টিসিজম তো পরবর্তীতে পড়েছি যে এটা পুরোপুরি ইমাজিনেশন, ইনটিউশন, আইডিয়ালিজম, ইন্সপিরেশন, ইন্ডিভিজুয়ালিটি, এইটার উপর ফোকাস করছে। সেন্টিমেন্টালিজম হচ্ছে এটার মাঝামাঝি, এর মধ্যে কিছু ক্লাসিসিজম আছে, কিছু রোমান্টিসিজম, মানে মাঝামাঝি। ক্লাসিসিজম আর রোমান্টিসিজমের মাঝামাঝি হচ্ছে সেন্টিমেন্টালিজম। মানে ক্লাসিসিজম এই সেন্টিমেন্টালিজমের মধ্য দিয়ে রোমান্টিসিজমে আসলো, এটা হচ্ছে মাঝামাঝি। আপনারা কি এটা পড়েছেন, থমাস গ্রের এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড? ইয়েস আচ্ছা, ইয়েস স্যার। এখানে কি আপনারা সেন্টিমেন্টালিজম পেয়েছিলেন? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ জয়া। ওকে, আমরা এখন পরবর্তীতে যাই। থ্যাংক ইউ স্যার। ওকে, সঞ্জিদা সাথী, সানজিদা সাথী, সঞ্জিদা সাথী আছেন? Yes, sir. ওকে, আপনি একটু কষ্ট করে এই যে হাইলাইট করছি এই লাইনটা একটু পড়েন। দেখতে পাচ্ছেন না? প্রি রোমান্টিসিজম। Yes, sir, I can. প্রি রোমান্টিসিজম, Pre-Romanticism, the latter the half latter of the 18th century, strong protest against the এরপরে নিচে হাইলাইট করলাম bondage of classicism, a রিকগনিশন recognition of the climes of passion and emotion. William Blake and Robert Burns as a রিপ্রেজেন্টেটিভস। আচ্ছা, এখান থেকে কি বুলেট পয়েন্ট আমরা প্রি রোমান্টিসিজম বলতে এখানে কি বোঝাচ্ছে? একটু আগে আমরা বললাম
কি বললাম? আর প্রোটেস্ট, এখানে বিদ্রোহ হচ্ছে, রিয়াকশন হচ্ছে। কার বিরুদ্ধে রিয়াকশন হচ্ছে? এগেইনস্ট দ্য বন্ডেজ অফ ক্লাসিসিজম। এই যে একটু আগেই বললাম না, যে এই যে গ্রিক রোমান লিটারেচারের যে কঠিন নিয়ম কানুন, যুক্তি, শৃঙ্খলা, এই শৃঙ্খলার বিরুদ্ধে একটা Sir, can you repeat again? I am facing internet problem. প্রি রোমান্টিক্স, তারা যারা এই ক্লাসিসিজমের বিরুদ্ধে তারা প্রোটেস্ট করতে, দে আর প্রোটেস্টিং এগেইনস্ট দ্য বন্ডেজ অফ ক্লাসিসিজম। ক্লাসিসিজম, ক্লাসিসিজম কি একটু আগে আমরা ব্যাখ্যা করলাম, ওইটার সাথে তুলনা করে নেবেন। প্রি রোমান্টিকরা এই ক্লাসিসিজমের বিরুদ্ধে তারা বিদ্রোহ করছে, রিয়াকশন করছে, তারা দে আর প্রোটেস্টিং। কারণ তাদের কাছে এই ক্লাসিসিজম মানে হচ্ছে একটা বন্ডেজ, শৃঙ্খলা, বন্দি। সাহিত্য এই ক্লাসিসিজমের হাতে বন্দি থাকতে পারে না। তারা কোথায়? দেখেন তো, এই সেন্টেন্সটা আমি হাইলাইট করলাম এখানে। এই সেন্টেন্সের মূল ফোকাসটা কি বলেন তো? এখানে সেন্টেন্সটা হচ্ছে আ রিকগনিশন অফ দ্য ক্লেইমস অফ প্যাশন এন্ড ইমোশন। তাহলে এই সেন্টেন্স থেকে আমরা কি পাচ্ছি? প্রি রোমান্টিকদের মূল দাবিটা কি ছিল বলতে পারবেন? প্রি রোমান্টিকদের মূল দাবি ছিল এই যে রিকগনিশন অফ দ্য ক্লেইমস অফ প্যাশন এন্ড ইমোশন। ওই যে সেন্টিমেন্টালিজম একটু আগে আমরা আলোচনা করলাম, প্যাশন, কবিতার মধ্যে প্যাশন থাকতে হবে, সাহিত্যে প্যাশন থাকতে হবে। ইমোশনস, আবেগ অনুভূতি, প্যাশন এন্ড ইমোশন, আবেগ অনুভূতি। বলতে পারেন সাথী যে এই প্রি রোমান্টিক, দুইজন প্রি রোমান্টিকের নাম বলতে পারবেন? So can you hear me? ইয়েস, ইয়েস। So what was the question? নেম টু প্রি রোমান্টিক্স। দুজন প্রি Was it রোমান্টিকের নাম William বলেন। Beg and Hopper? ইয়েস, উইলিয়াম ব্লেক সম্পর্কে এখানে লেখা আছে, আপনারা দেখেন। এই উইলিয়াম ব্লেক, এটা একটু পড়বেন, পড়েন, হাইলাইট করা আছে, এটা একটু পড়েন। দেখতে পাচ্ছেন না? William Beg, The Song of Innocence and the Song of Experience. The poems from the Song of Innocence indicate the conditions which makes regions a consolation. Sorry, the consolation. ইয়েস, কনসোলেশন। কনসোলেশন মানে হচ্ছে সান্ত্বনা। Okay, thank you, sir. A prospect in illusory happiness. The poems from Of the illusory songs happiness. of happiness. The poems from the songs of experience reveal the true nature of religion, which brings mystery of the poor children, ওকে, misery of poor children. এখানে দেখেন ব্লেক তার জীবনের দুটো সেরা কাজ, দ্য সংস অফ ইনোসেন্স, দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। সংস অফ ইনোসেন্সে দেখেন উনি কি বলতে চাচ্ছেন, তার যে কবিতাগুলো আছে এখানে উনি কি বুঝাতে চাচ্ছেন হাইলাইট করলাম, দেখেন। দিস পোয়েমস ইন সংস অফ ইনোসেন্স, ইনোসেন্স মানে তো আমরা জানি নিষ্পাপ অবস্থা, মানে নিষ্পাপ জীবনের গান, এটা আমরা এইভাবে বলতে পারি। ইন্ডিকেট দ্য কন্ডিশন, ইন্ডিকেট দ্য কন্ডিশনস, কোন কোন কন্ডিশনে, কোন কোন শর্তে, মেক রিলিজিয়ন এ কনসোলেশন, আমরা যে ধর্মকে মাঝে মাঝে সান্ত্বনা হিসেবে নেই, আমাদের জীবনের অনেক বড় বড় দুঃখ কষ্ট থাকে, সংগ্রাম থাকে, তখন আমরা ধর্মের কাছে এসে আশ্রয় নেই, আমরা রিলিজিয়ন, ধর্মের কাছে এসে শেল্টার নেই। উই কনসোল আওয়ার সেলফ বাই রিলিজিয়ন, ধর্ম আমাদেরকে সান্ত্বনা দেয়। তাহলে উইলিয়াম ব্লেকের এটা একটা অবদান। উনি
উনার সংস অফ ইনোসেন্সে যে কবিতাগুলো আছে এখানে উনি দেখাচ্ছেন যে কিভাবে কোন কোন পরিস্থিতিতে আমরা ধর্মের কাছে এসে সারেন্ডার করি, আমরা আত্মসমর্পণ করি ধর্মের কাছে এসে, উই সারেন্ডার টু রিলিজিয়ন। অ্যান্ড একই সাথে দ্য প্রসপেক্ট অফ ইলিউজারি হ্যাপিনেস, এই যে আমরা আমাদের যে শান্তি, আমাদের যে হ্যাপিনেস, বেশিরভাগ সময় আমাদের স্বপ্নটা হচ্ছে মায়া, হ্যাপিনেস মনে করি দ্যাট ইজ নট রিয়েল, আনরিয়েল, ইলিউশন। মানে বেশিরভাগ মানুষ যেটাকে হ্যাপিনেস মনে করে সেটা অ্যাকচুয়ালি ইলিউশন, মায়া, ভুল, ভ্রম। মানুষ ভুল ব্যাখ্যা করে, মনে করে হ্যাপিনেস মনে করে দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইলিউশন, মায়া। এরপরে উনি বলছেন দ্য পোয়েমস ফ্রম দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। বলেন তো এই এক্সপিরিয়েন্স, সংস অফ এক্সপিরিয়েন্সের যে কবিতাগুলো আছে এখানে উনি কি বোঝাতে চাচ্ছেন ব্লেক? আমি হাইলাইট করেছি, একটু পড়েন। Reveal the true nature of religion which brings misery to the poor children. কি একটু বুঝাবেন আমাদেরকে, একটু সহজ করে বলেন তো কি লেখা এখানে? Um, I think the bad faith or the poor children's life. It's about the poor children's life, ইয়েস, and একটু আগে বললাম না যে ধর্মকে আমরা যেভাবে দেখি সেটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইলিউশন। ঠিক আছে, ধর্মের একটা মরীচিকা, ধর্ম একটা মরীচিকার মতো আমাদের সামনে। ব্লেক কি করছেন, সেই ধর্মের মূল মুখোশটা খুলে দিচ্ছেন, মূল চরিত্র আমাদের সামনে উন্মোচন করছেন। ব্লেক ইজ রিভিলিং দ্য ট্রু নেচার অফ রিলিজিয়ন। মানুষকে ভালো করার চাইতে ক্ষতি কি করছে? ধর্ম এমন নিষ্ঠুর, দ্যাট ব্রিংস মিজারি টু দ্য পুয়ার চিলড্রেন। গরিব শিশুরা তারা কষ্টের শিকার, তারা যন্ত্রণার শিকার হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে ধর্মের নামে। আমাদের এখন আপনি ওই দেখেন তো আমাদের এই যে ধর্মগুলো, আমাদের হিন্দু মুসলিম ধর্মগুলোতে দেখেন গরিব শিশুরা যারা ধরেন এই মাদ্রাসাগুলোতে দেখেন তো, যারা গরিব তারা কিন্তু অনেক ক্ষেত্রেই নির্যাতনের শিকার হয়। এটা শুধু আমাদের ইসলাম ধর্মে না, এটা হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে। দরিদ্র শিশুরা তারা অনেক ক্ষেত্রেই এই ধার্মিক স্ট্রিক্টনেস, রিলিজিয়াস স্ট্রিক্টনেস এর কারণে নির্যাতনের শিকার হয়। এটা ব্লেক তার কবিতার মাধ্যমে আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন, দ্য ট্রু নেচার অফ রিলিজিয়ন। ধর্মটা আসলে কেমন, আসলে আমরা ধর্মকে কেমন মনে করি, আর আসলে ধর্মটা কেমন। দ্য সংস অফ ইনোসেন্সে হচ্ছে আমরা যেটা মনে করি, আমরা ইলিউশন, আমাদের সামনে একটা মায়ার মতো আছে, আমরা সেখানে গিয়ে আত্মসমর্পণ করি, কিন্তু আমরা ভুল জায়গায় আত্মসমর্পণ করি হয়তোবা। আর এখানে ব্লেক বলছেন ধর্মের মূল চেহারাটা আমাদের সামনে তুলে ধরছেন। প্রতিষ্ঠিত, এস্টাবলিশ রিলিজিয়ন নট অলওয়েজ ব্রিঙ্গিং হ্যাপিনেস। এই কথাগুলো ব্লেক তার কবিতার মাধ্যমে বলছেন, খুবই গুরুত্বপূর্ণ, হাইলাইট করে রাখেন। এই প্যারাগ্রাফটা আপনাদের মিড টার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু মিড টার্ম না, আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য। থ্যাংক ইউ সাথী। thank ওকে you, sir. ওকে, এবার সঞ্জিদা বলবেন। সঞ্জিদা জাহান আছেন 39 ব্যাচ। Yes, sir. ওকে, আপনি কাইন্ডলি এই লাস্টের দুটো পয়েন্ট একটু আমাদের সাথে শেয়ার করেন রবার্ট বার্নস থেকে। Robert Burns, remembered mainly for his songs written in the Scottish dialect. Sheridan, the only important English dramatist in the 18th century, The Rivals and the School for Scandal, the true classics in English comedy. আচ্ছা, এই বার্নস সম্পর্কে আপনি আমাদেরকে একটু যদি ব্যাখ্যা করতেন, যে এই সেন্টেন্সটা, এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, এই সেন্টেন্সটা একটু ব্যাখ্যা করবেন আমাদের সাথে।
রবার্ট বার্নকে মূলত মানে যে কারণে স্মরণ করা হয় সেটা হচ্ছে ওনার আম, গানের জন্য, যে গান উনি লিখে গিয়েছেন এবং ওনার গানগুলো ছিল স্কটিশ ডায়ালেক্টে। মানে একটু বুঝিনি, একটু ব্যাখ্যা করবেন? Scottish dialect. I think he wrote songs on like Scottish dialects means Scotland, the ইয়েস, dialects of Scotland's people, like the স্কটিশ way পিপল। they ওকে, Scottish people. ওকে। এটা কোন ভাষা হতে পারে? Englishy. ওকে। এখন উনি, এটা কি আপনি আন্দাজ করতে পারবেন? আপনি একটু আন্দাজ করেন তো কেন উনি স্কটিশ ভাষায় গান লিখছেন? Maybe he was from Scotland. ইয়েস, আরেকটু বলেন, এটা তো একদম অবভিয়াস হয়ে গেল। কেন উনি স্কটিশ ভাষায়, উনি কেন প্রপার ইংলিশ বাদ দিয়ে কেন উনি স্কটিশ ডায়ালেক্টে গান লিখছেন? Um, Countryside ইয়ে করার জন্য, ওরকম ওকে, কিছু। ওকে, ঠিক আছে, আপনি ওখানেই থাকেন। এখন আপনার সুবিধার জন্য, সরি, আচ্ছা, আমরা এখানে থাক। সাধারণ মানুষের হৃদয়কে স্পর্শ করা। উনি সফিস্টিকেটেড ক্লাসের জন্য সাহিত্য রচনা করতেন না, উনার গানগুলো সাধারণ মানুষের জন্য, ফর অর্ডিনারি পিপল। এই জন্য উনি স্কটিশ ডায়ালেক্টে লিখতেন। ওনার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের হৃদয়কে স্পর্শ করা। রবার্ট বার্নস উনি এতটাই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আপনারা তার নাম শুনেছেন কিনা। উইলিয়াম শেক্সপিয়ার যেমন তাকে বলা হয় দ্য মোস্ট অফটেন কোটেড পোয়েট, মোস্ট অফটেন কোটেড রাইটার, শেক্সপিয়ারের ডায়লগ সবচেয়ে বেশি কোট করা হয় ইংরেজিতে। আর রবার্ট বার্নস হচ্ছেন সেকেন্ড মোস্ট কোটেড পোয়েট অফ অল টাইম ইন ইংলিশ লিটারেচার। বার্নস অনেক বিখ্যাত ইন ইংলিশ লিটারেচার। ইন ইংল্যান্ড বার্নসের কবিতার লাইন অনেক কোট করা হয়, আ ভেরি প্রমিনেন্ট। তবে রবার্ট বার্নস উনি হচ্ছেন সাধারণ মানুষের কবি। আচ্ছা, এরপর সঞ্জিদা Yes, sir. শুনতে পাচ্ছেন? Yes, sir. Sir, did you say something? I ইয়েস, couldn't hear. ইয়েস, আমি বলছিলাম যে এই যে হাইলাইট করলাম এই পার্টটা, শেরিডানের পার্টটা, এখান থেকে আমরা কি ইনফরমেশন কালেক্ট করতে পারি, কি ইনফরমেশন, বুলেট পয়েন্ট কি পেতে পারি এখান থেকে? Sheridan is remembered for because he is the only important English dramatist of 18th century. He was a dramatist and Which type of drama did they practice? comedy. I think it Yes, was comedy. comedy. হ্যাঁ, the school for scandal, the rivals, মানে আর কি সবচেয়ে বেশি আচ্ছা, আপনি কি এই রোমান্টিক পিরিয়ডটা একটু শুরু করে দিবেন, 1 or 2, এটা একটু পড়ে দেন, দ্য রোমান্টিক পিরিয়ড। Sir, Ami. হ্যাঁ, Okay, sir. Social background. Two important revelations
the French Revolution of 1789 to 1794, and the English Industrial Revolution. Literature. The Romantic period is an age of poetry. Wordsworth, Coleridge, Byron, Shelley, and Keats are the major Romantic poets, prose writers, and novelists. ওকে, এখন সোশ্যাল ব্যাকগ্রাউন্ডে এই দুটো রেভলিউশনের মধ্যে আপনার কাছে কোনটা বেশি সিগনিফিকেন্ট মনে হচ্ছে? হুইচ ওয়ান ইজ মোর সিগনিফিকেন্ট দ্যান দ্য আদার? I think the Industrial Revolution. ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলে তখন শুরু হচ্ছে, তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা যদি আপনার মনে থাকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, এরা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনকে অনেক বেশি সমর্থন করতেন। সোশ্যাল ব্যাকগ্রাউন্ডে এটা খেয়াল রাখবেন যে রোমান্টিক পিরিয়ডের সাথে ফ্রেঞ্চ রেভলিউশনের একটা ডিরেক্ট, প্রত্যক্ষ, একদম ডিরেক্ট কানেকশন আছে। আর এই পিরিয়ডে সবচেয়ে ডমিনেন্ট লিটারেচার স্ট্রিম কোনটি? Which one is the most dominant type of literature, form of literature? Prose. Romantic period. Sorry, sir, couldn't get you. এই লাইনেই আছে, দেখেন। Poetry. Yes. Wordsworth, Coleridge, Byron, Shelley, Keats. রোমান্টিক পিরিয়ডের লিটারেচার মানেই হচ্ছে বলা হয় মেইনলি কবিতা, পোয়েট্রি। আর এই সময় ওই স্যার ওয়াল্টার স্কট, তারপর জেইন অস্টেন, তারা যেগুলো লিখে গেছেন ওগুলো একটু লেস ডমিনেন্ট। রোমান্টিক পিরিয়ডের ডমিনেন্ট লিটারেচার হচ্ছে এই পোয়েট্রি, স্পেশালি ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস। আর আমরা তো পূর্ববর্তী নিও ক্লাসিক্যাল পিরিয়ডে তো প্রি রোমান্টিক দেখে আসলাম ব্লেককে। ব্লেক তো ছিলেন, একটু আগে ব্লেকের কথা আমরা আলোচনা করলাম। ব্লেক যদিও he wrote in neoclassical period, but he actually is regarded as a pre-romantic poet. Okay, thank you Sanjida. Thank you, sir. Rubayat Sharmin, are you there? Yes, sir. Okay, আপনি একটু কাইন্ডলি, আমি হাইলাইট করছি রোমান্টিসিজমের প্যারাগ্রাফটা, আপনি এটা একটু পড়বেন। Okay, sir. Romanticism. It designates a literary and philosophical theory which tends to see the individual as the very center of all life and all experience. It also places the individual at the center of art, making literature most valuable as an expression of his or her unique feelings and particular attitudes. Nature is not only the major source poetic imagery but also provides the dominant subject matter. Romantics also tend to be nationalistic. ন্যাশনালিস্টিক। আচ্ছা, দেখেন তো রোমান্টিসিজমের কি কি বৈশিষ্ট্য, কি কি ফিচার আমরা এই প্যারাগ্রাফ থেকে পাচ্ছি। প্রথমে আমরা কি পাচ্ছি দেখেন তো, the first feature, philosophical theory. yes, this is a philosophical and literary, সাহিত্যিক এবং দার্শনিক থিওরি এটা। কিন্তু এটার বৈশিষ্ট্যগুলো এর পরে আছে, দেখেন। এটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্যার সেন্টার অফ অল লাইফ এন্ড অল এক্সপেরিয়েন্স। তার একটু আগে এই সেন্টেন্সেরই দেখেন ইন্ডিভিজুয়াল, ইয়েস, ইন্ডিভিজুয়ালিজম। ওই যে 5I, আমরা আমাদের লেকচার 1-এ যখন রোমান্টিসিজমের বৈশিষ্ট্য পড়েছিলাম তখন আমরা 5I নিয়ে আলোচনা করেছি। 5I এর অন্যতম গুরুত্বপূর্ণ আই হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি, ইন্ডিভিজুয়াল। একটু আগে আমরা ক্লাসিসিজম পড়লাম না, ক্লাসিসিজম নিওক্লাসিক্যাল থিওরি, তার মূল বৈশিষ্ট্য ছিল রিজন, লজিক, রুলস, ডিসিপ্লিন। আর রোমান্টিসিজম এখানে
মূল হচ্ছে ইন্ডিভিজুয়াল, দ্য ইন্ডিভিজুয়াল অ্যাজ দ্য ভেরি সেন্টার অফ অল লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স। সাহিত্য সেটা যে ফর্মেই হোক না কেন, কবিতা, গল্প, উপন্যাস যাই হোক না কেন, ফোকাস হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে মানুষের ব্যক্তিত্ব, মানুষের মন, ইন্ডিভিজুয়ালিটি, স্বাতন্ত্র, ইন্ডিভিজুয়ালিটি। রোমান্টিসিজম মানেই হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। তারপর পড়েন এখান থেকে, তারপরে আর কি বুলেট পয়েন্ট পাচ্ছেন তারপর? It also places the individual at the center of art, making literature most valuable as an expression of his or her unique feelings and particular attitude. আচ্ছা, তাহলে এই এই যে হাইলাইট করলাম, এখান থেকে আমরা কি বুলেট পয়েন্ট পাচ্ছি, কি সেন্ট্রাল আইডিয়া পাচ্ছি? Individual at the center of art, making literature most valuable as an experience and unique feelings and particular attitudes. মানে এটাকে আমরা একটু সহজ করে বললে কি বলতে পারি? সাহিত্যের কাজ কি আমরা এখানে পাচ্ছি? আমরা একটু আগে বললাম ইন্ডিভিজুয়ালিটি, মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তিত্ব, সেটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে সাহিত্যের মূল উদ্দেশ্য কি? এই যে লিটারেচার ইজ ভ্যালুয়েবল, কেন? কারণ দিস ইজ অ্যান এক্সপ্রেশন অফ হিজ অর হার ইউনিক ফিলিংস অ্যান্ড পার্টিকুলার অ্যাটিটিউড। তাহলে সাহিত্যের মাধ্যমে আমরা কি প্রকাশ করতে চাচ্ছি? ফিলিংস, Valuable feelings. feelings and attitude, feelings and attitude. ফিলিংস এন্ড অ্যাটিটিউড কে আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, এটাকে আমরা বলেছিলাম ইনটিউশন। ইনটিউশন বলেছিলাম 5I, ওই 5I এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আই হচ্ছে ইনটিউশন। ইনটিউশন মানেই হচ্ছে সামওয়ানস ইউনিক ফিলিংস এন্ড অ্যাটিটিউড, কারো আবেগ অনুভূতি এবং ব্যক্তিগত টেন্ডেন্সি, অ্যাটিটিউড যেটাকে বলে। অ্যাটিটিউড মানে তো জানেন, ব্যক্তি। এটা এটা অ্যাটিটিউডের বাংলা কেউ বলতে পারেন? অ্যাটিটিউডের বাংলা কি? Sir, চাল চলন অথবা হ্যাঁ, মনোভাব, ভাবমূর্তি। মনোভাব, কারণ মনোভাব। Sir, if individual is the core center of literature, তাহলে লিটারেচারের কাজ হচ্ছে and attitude, মানে ইনটিউশন। সেই ইন্ডিভিজুয়ালিটির সাথে কানেক্টেড আমরা পেলাম ইনটিউশন। yes, sir. কি পাচ্ছেন দেখেন তো? Nature is not only the major source of poetic imagery but also provides the dominant subject matter. Romantics also tend to be nationalistic. আচ্ছা, এখন আমাকে এখান থেকে পয়েন্টগুলো বলেন, কি কি পয়েন্ট পাচ্ছেন? দেখি বের করেন তো। স্যার এখানে বুঝাতে চাচ্ছে যে নেচারটা আসলে স্যার কোন হ্যাঁ, মেজর কোন সোর্স না পোয়েটিক ইমেজারির জন্য। না না, নট অনলি, নট অনলি, শুধুমাত্র এটা এটা শুধু নট না, এখানে নট অনলি মানে নেচার তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এটাই না, ইয়েস স্যার, শুধুমাত্র নেচারটাই না, আরো অনেক কিছু থাকে। আচ্ছা, এটা এটা সহজভাবে যদি আমরা বলি তাহলে প্রকৃতি শুধুমাত্র একটা ইন্সপিরেশন না, প্রকৃতি যে শুধুমাত্র সাহিত্য রচনার জন্য ইন্সপায়ার করে, অনুপ্রেরণা দেয় তাই না, বরং এটা একটা কবিতা বা সাহিত্যের বিষয়বস্তু। নট অনলি, নট অনলি আ সোর্স অফ পোয়েটিক ইমেজারি, শুধুমাত্র ইন্সপিরেশন দেবে না কবিতা লেখার জন্য, বাট অলসো ইট উইল গিভ সাবজেক্ট ম্যাটার। কবিতা অনুপ্রেরণাও দেবে, লেখার জন্য বিষয়ও দেবে। নেচার মানে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য 5I, ইন্সপিরেশন, যেটা আমরা
আমরা আমাদের লেকচার 1-এ বারবার কিন্তু বলছি লেকচার 1টা ভালো করে দেখবেন, দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন অফ রোমান্টিসিজম। 5I এর মধ্যে একটা ছিল ইন্সপিরেশন। ইন্সপিরেশন হবে হচ্ছে নেচার থেকে। নেচার শুধুমাত্র নট অনলি গিভ সোর্স অফ পোয়েটিক ইমাজিনারি বাট অলসো ইট উইল গিভ সাবজেক্ট ম্যাটার। এই প্রকৃতির উপর ভিত্তি করেই কবিতা লেখা হবে, যেমন ওয়ার্ডসওয়ার্থ লিখে গেছেন। তারপর রোমান্টিক্স অলসো টেন্ড টু বি, nationalistic, এখন নেশন, তারপর ইনটিউশন, তারপর আইডিয়ালিজম, তারপর ইন্সপিরেশন, সবার শেষে লাস্ট বাট নট দ্য লিস্ট ইন্ডিভিজুয়ালিটি। আমরা ইন্ডিভিজুয়ালিটি পেয়েছি, ইনটিউশন পেয়েছি, বাকি রইল ইমাজিনেশন অ্যান্ড আইডিয়ালিজম। ন্যাশনালিজমটাকে আপনি কোনটার আন্ডারে ফেলতে পারেন বলেন তো? স্যার ন্যাশনালিজম হচ্ছে স্যার যে কালচার, যে পোয়েট যে কালচারটা বিলং করে সেইখান থেকে। মানে জাতীয়তাবাদ আর কি, দেশের দেশকে সমর্থন করা। এটাকে আমরা আইডিয়ালিজমের সাথে কানেক্ট করতে পারি, আইডিয়ালিজমের সাথে আমরা কানেক্ট করতে পারি, বাট সম্পূর্ণ না। এখন এই জায়গায় সবই সবই ঠিক আছে, এই প্যারাগ্রাফে একটাই ঘাটতি, সেটা হচ্ছে ইমাজিনেশন, কল্পনার উপরে যে গুরুত্বটা সেটা এখানে অতটা ওইভাবে আসেনি, একটা মিসিং আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। রোমান্টিসিজমের আরেকটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইমাজিনেশন, কল্পনা। যুক্তি, ইমাজিনেশন, কল্পনা শক্তি না থাকলে রোমান্টিক কবিতা লেখা যাবে না। ওকে, থ্যাংক ইউ রুবায়েত। ওকে, হচ্ছে হোসেন, শাখাওয়াত হোসেন, বীর আছেন? কে? রাফিউর রহমান আছেন? রাফিউর রহমান, Yes, sir. Hello. হ্যাঁ শুনতে পাচ্ছি, রাফিউর রহমান। আচ্ছা, আপনি এই যে লেক পোয়েটসটা একটু পড়েন, হাইলাইট Yes. করলাম, এটা একটু পড়েন, লেক পোয়েটস। Yes, sir. Lake poets. The poet Wordsworth, Coleridge, and Southey lived in the Lake District. They traversed the same path in politics and in poetry. First inspired by French Revolution, later changed into conservative. ওকে, এখন দেখেন তো রাফিউর, এখান থেকে আমরা কি পয়েন্ট, বুলেট পয়েন্ট নিতে পারি? এই প্যারাগ্রাফটার জিস্ট কি? এই সেন্টেন্স থেকে আমরা কি পাইতেছি? যে লেখা আছে লেক ইন দ্য লেক ডিস্ট্রিক্ট। Yes, মানে এটা হলো হচ্ছে লেক ডিস্ট্রিক্ট, মানে তাদের নদীর পাশে থাকতো বা এরকম কিছু। আমাদের যেমন এই যে ঢাকা জেলা, গাজীপুর জেলা, শরীয়তপুর জেলা, ফরিদপুর জেলা, এই যে ডিস্ট্রিক্ট, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, সাউদি, তারা একই জেলায় একই ডিস্ট্রিক্টে ছিল। ওই ডিস্ট্রিক্টটাকে ওরা ডাকতো লেক ডিস্ট্রিক্ট, কারণ ওই ডিস্ট্রিক্টে অনেকগুলো লেক আছে, এবং এই ডিস্ট্রিক্টে, লেক ডিস্ট্রিক্টে এরা ছিল, এই জন্য এই তিনজনকে একসাথে ওরা বলতো লেক পোয়েটস। এদের মধ্যে মিল কোথায় ছিল বলতে পারেন? এই যে আমি হাইলাইট করলাম, এটা থেকে কি বলতে পারবেন এদের মধ্যে মিল কোথায় ছিল? দে ট্রাভার্সড মানে হচ্ছে দে ওয়াকড, তারা একসাথেই উঠা বসা করতো, মানে রাজনীতি এবং মিল ছিল, মানে পলিটিক্সেও তারা
একই মতাদর্শে বিশ্বাসী ছিলেন, কবিতায়ও তারা একই রকম কবিতা পক্ষপাতী ছিলেন। দেখেন তো বের করতে পারেন কিনা তারা কোন রাজনৈতিক আন্দোলন দ্বারা অনুপ্রাণিত, কোন রাজনৈতিক আন্দোলন দ্বারা তারা ইউনাইটেড ছিল। দেখেন তো বের করতে পারেন কিনা। ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি ফরাসি আন্দোলন যেটা। ফার্স্ট ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্চ রিভলিউশন, হ্যাঁ প্রথম প্রথম তারা ফরাসি বিপ্লব দ্বারা একসাথে হলো, কিন্তু লেটার চেঞ্জড ইনটু কনজারভেটিভ। আপনি কি এটাকে একটু সহজ করে আমাদেরকে বুঝাতে পারবেন যে কি বোঝাতে চাচ্ছে? প্রথমে তারা হচ্ছে স্যার ফ্রেঞ্চ আন্দোলনের উপরে ইন্সপায়ার হয়ে পোয়েট রচনা করতো, দেন তারা চেঞ্জ হয়ে কনজারভেটিভ পোয়েট গুলো, যে হ্যাঁ কনজারভেটিভ। আচ্ছা এটা বলতে পারেন কেন, কেন তারা পরে চেঞ্জ হয়ে কনজারভেটিভ হয়ে গেল, এটা কি কারণ বলতে পারবেন? খাদিজা আক্তার রমিনা আছেন? Yes, sir. শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা আপনি কি বলতে পারেন এইটার কারণ কি? এই যে লেক পোয়েটসরা, ওয়ার্ডওয়ার্থ, কোলরিজ, সাউদি, ওরা at first they were inspired by into conservative, কেন হইলো এটা? স্যার আপনার কথা, স্যার এটা আবার reason বলছি, হ্যাঁ হ্যাঁ, কেন ওরা পরবর্তীতে চেঞ্জ করে কনজারভেটিভ হয়ে গেল? No, sir, no idea. ও ওরা প্রথমে ফ্রেঞ্চ রেভলিউশনের খুব প্রবল সমর্থক ছিল, Yes, এদের sir. বয়স কম ছিল, খুবই ইমোশনাল। বোনাপার্ট যখন বলল যে ইট ইজ অল অ্যাবাউট হিউম্যান ফ্রিডম, ইটস অল অ্যাবাউট ডেমোক্রেসি, তখন এই ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, সাউদি এরা সবাই প্রবল উৎসাহে এই ফ্রেঞ্চ মতাদর্শে, ফ্রেঞ্চ রেভলিউশন মতাদর্শে তারা বিশ্বাসী হয়ে গেল। বোনাপার্ট যখন ক্ষমতায় আসে তখন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, সে কথা দিয়েছিল ডেমোক্রেসি। চেঞ্জেসটা ওয়ারের পর আসে না? হ্যাঁ, নেপোলিয়ন কথা দিয়েছিল যে সে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, কিন্তু সে বেইমানি করে হয়ে যায় স্বৈরাচার, সে একনায়ক হয়ে যায়, ডিক্টেটর হয়ে যায়। এই কোলরিজ, সাউদি এরা খুব কষ্ট পায়, দে আর সিরিয়াসলি হার্ট। দে এই ঘটনার পর, এই বিশ্বাসঘাতকতার পর তারা রাজনীতির বিশ্বাস মতাদর্শ তারা চেঞ্জ করে কনজারভেটিভ হয়ে যায়। এরপর আর কোনো, কিন্তু ওই যে ডেমোক্রেসি, ডেমোক্রেসির প্রতি যে তাদের সম্মান, এটা থেকেই যায়। ওকে রমিনা, আপনি এই যে হাইলাইট করছি এই সরি ওয়ার্ডসওয়ার্থ থেকে কিডস পর্যন্ত এই অংশটা আপনি একটু পড়েন তাড়াতাড়ি। ঠিক আছে স্যার। Wordsworth, his definition of poetry. Poetry is the spontaneous overflow of the powerful feelings, and poetry originates from emotion recollected in tranquility. A nature poet working in collaboration with Coleridge in lyrical ballads, Coleridge, Kubla Khan, Christabel, and the Rime of the Ancient Mariner. Byron, John One, and Childe Harold's Pilgrimage. Shelley, Prometheus Unbound, Ode to the West Wind. Keats, his mature and important odes, Ode to a Nightingale, Ode to a Grecian Urn. ওকে, এই প্যারাগ্রাফ থেকে আমরা কি কি বুলেট পয়েন্ট পেতে পারি, কি কি গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি এখান থেকে? স্যার এখানে, স্যার can I explain? ইয়েস, নিজের মতো করে আমাদের জাস্ট বুঝায় বলেন, কোনো অসুবিধা নেই। Sir, as we know, Wordsworth defined the definition of poetry as poetry is the spontaneous overflow of the powerful feelings.
where he is saying that there will be no boundary of the emotion or the feelings we are going to have in the poetry or poem. And he is saying about poetry, which is about emotion that actually can gain the peace, which is means tranquility. So is it so? Am I right? So ওকে, he is actually mainly focusing on the emotion and the feelings. আচ্ছা, এখানে ওয়ার্ডসওয়ার্থ কিন্তু কবিতার একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছেন, তাই না? কবিতার সংজ্ঞা কি দেখেন। So এখানে ফিলিংস এর কোনো মানে ডেরিভেটিভ কি বলে এটাকে, এখানে খুব বেশি পরিমাণের what can I say? আচ্ছা, আমরা 18th সেঞ্চুরি এর আগের যুগে দেখলাম তাদের কথা হচ্ছে যুক্তি এবং রুলস, যুক্তি এবং শৃঙ্খলা। এর সাথে ওনারা বলছেন রেস্ট্রেইনড ইমোশন, ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। ইমোশনটা গৌণ ছিল এর আগের যুগের সাহিত্যে। ওয়ার্ডসওয়ার্থ এসে বলছেন না, মানুষের আবেগ অনুভূতি এটাকে গুরুত্ব দিতে হবে। এই জন্য উনি কবিতার সংজ্ঞাই বলছেন স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, আমাদের মধ্যে যে শক্তিশালী প্রবল আবেগ, সেই আবেগের উচ্ছ্বাস, তার যে স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, আমাদের ভেতরের যে প্রবল আবেগ, সেই আবেগের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, জোর করে আবেগ বের করা হচ্ছে না, বরং এই আবেগ আপনা আপনি একা একাই ন্যাচারালি আসছে। উচ্ছ্বাস, আবেগের উচ্ছ্বাস, এটাকে রিকালেক্ট করতে হবে ইন ট্র্যাঙ্কুইলিটি। পরবর্তীতে যখনই আমাদের মধ্যে প্রবল আবেগ উদ্দীপনা আসবে, আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যাব, সাথে সাথে লিখা যাবে না, লিখতে হবে পরে একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে মাথা ঠান্ডা করে। কারণ আমরা যখন অনেক বেশি ইমোশনাল হয়ে যাই তখন অনেক ফলস ইমোশনও আমাদের মধ্যে ভর করে। আমরা কিন্তু ডিস্টিংক্ট আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা ট্রু ইমোশন কোনটা ফলস ইমোশন। when we are extremely sentimental and extremely emotional, we fail to identify between true emotion and false emotion. এটাকে আমাদেরকে মাথা ঠান্ডা করতে হবে, একটা নির্দিষ্ট সময় পরে নিরিবিলি ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, আচ্ছা তখন যে আমার মধ্যে ইমোশন গুলো আসলো, এর মধ্যে কোন ইমোশনটা ট্রু, কোন ইমোশনটা ফলস, এটা আমাকে ফিল্টার করতে হবে, রিকালেক্ট করতে হবে, রিমেম্বার, এটাকে রিমেম্বার রিকল করতে হবে, সত্যিকারের ইমোশন গুলো কম্পোজ করতে হবে। এই কথাই ওয়ার্ডসওয়ার্থ বলছেন। তবে একটা জায়গায় উনি ঠিক স্ট্রিক্ট, সেটা হচ্ছে ইমোশনটাকে গুরুত্ব দিতে হবে। ওয়ার্ডসওয়ার্থ আর এখানে কি কি গুণাবলীতে তাকে আখ্যায়িত করা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ? নেচার পোয়েট্রি। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থকে আমরা চিনব হচ্ছে নেচার পোয়েট, পোয়েট অফ নেচার, প্রকৃতির কবি। ওয়ার্ডসওয়ার্থ মানেই আমরা মনে রাখবো প্রকৃতির কবি। ব্লেককে একটু আগে আমরা দেখলাম, ব্লেককে এই যে ওপরে, এই যে এখানে আমরা পড়ে আসলাম উইলিয়াম ব্লেক, এই যে উইলিয়াম ব্লেককে আমরা বলেছি মিস্টিক পোয়েট, পোয়েট অফ মিস্টিসিজম, স্পিরিচুয়ালিটি। আর আমরা ওয়ার্ডসওয়ার্থকে বলছি পোয়েট অফ নেচার। কোলরিজকে আমরা কি বলেছিলাম মনে করতে পারবেন? কোলরিজকে আমরা বলেছি, কোলরিজের যেমন এই যে কুবলা খান, তারপর দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, এই কবিতাগুলো পড়ে আমরা যেন কোলরিজকে কি ধরনের কবি বলতাম, কিসের কবি বলতাম? স্যার রোমান্টিক পোয়েট। এন্ড তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে তার কবিতায় একটা বিশেষ এলিমেন্ট, Supernatural. Yes, Coleridge is regarded as the poet of supernatural element. তার কবিতায় আমরা প্রচুর সুপারন্যাচারাল এলিমেন্ট পাই। ড্রিম, স্বপ্ন, ইমাজিনেশন, ড্রিম, স্পেশালি ড্রিম সিকোয়েন্স, ঘোস্ট, ভৌতিক উপাদানগুলো আমরা পাই কোলরিজের এই রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনারে, ফুল অফ সুপারন্যাচারাল এলিমেন্টস। আমরা ওয়ার্ডসওয়ার্থকে যদি বলি নেচার পোয়েট, কোলরিজকে আমরা বলি সুপারন্যাচারাল পোয়েট, আ পোয়েট অফ সুপারন্যাচারাল এলিমেন্ট। বায়রনকে আমরা কি বলেছিলাম মনে আছে?
Sir, romantic. ইয়েস, রোমান্টিক, কিন্তু তার বিশেষত্ব কোন জায়গায়? যেমন ডন জুয়ান, Satire নিয়ে and imagination. স্যাটায়ার, Yes, sir. স্যাটায়ার, স্যাটায়ার। উনি একজন, উনাকে আমরা যতটা না কবি বলি, তার থেকে উনাকে স্যাটারিস্ট বলি। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, উনি কিন্তু ওই জোনাথন সুইফটের মতো অত বেশি বিটার ছিলেন না। এই আমরা বললাম না যে এখানে এই যে সুইফট, জোনাথন সুইফট যেমন যতটা বেশি পেসিমিস্টিক ছিলেন, উনি কিন্তু ততটা বিটার না, অতটা বেশি তিক্ত উনার না। উনি তার থেকে একটু মডারেট আছেন। বায়রনকে স্যাটারিস্ট বলা হয়, স্যাটারিস্ট, এবং উনি সমাজের বিভিন্ন অন্যায় অসঙ্গতি নিয়ে সবসময় সমালোচনা করেছেন। শেলি সম্পর্কে কি বলেছিলাম মনে আছে? স্যার, শেলিকে তো দুইটা পোয়েটই বলা যায়, পোয়েট প্লাস রোমান্টিক পোয়েট। আরেকটা কি বললেন প্রথমটা? স্যার, রিভলিউশনারি এন্ড রোমান্টিক। রেবেল কি বললেন? আবার বলেন একটু। ডিস্ট্রাকটিভ অর রেবেলিয়ন। ও আচ্ছা আচ্ছা, রেবেলিয়ন, হ্যাঁ হ্যাঁ, ওকে বিদ্রোহী কবি বলা হয়। শেলি, শেলির সাথে আপনারা পাবেন হচ্ছে, যেটা আমরা গত ক্লাসে বললাম, গত ক্লাসে আমরা করেছি লেকচারে, শেলির সাথে আপনারা পাবেন মিল এই উইলিয়াম ব্লেকের। উইলিয়াম ব্লেক এবং শেলি, এদের দুজনকেই বলা হয় দ্য পোয়েটস অফ ভিশন। এরা, এদের যে ভবিষ্যৎ সম্পর্কে এদের যে দৃষ্টিপাত, এটা সত্যিই প্রশংসনীয়। ব্লেক অ্যান্ড শেলি, তারা একটা সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। তার প্রমিথিউস আনবাউন্ড, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা আপনাদের সিলেবাসে আছে, আশা করি আপনারা পড়েছেন অনেকেই, যারা পড়েন নাই তারা পড়ে নেবেন। হ্যাঁ, আর হচ্ছে তার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ প্রমিথিউস আনবাউন্ড। শেলির একটা ব্যাপার হচ্ছে, শেলি তার যে আইডিয়ালিজম, শেলির যে আইডিয়ালিজম, এটা অনেক বেশি আনব্যালেন্সড ছিল। উনি সারা জীবন এমন আইডিয়ালের পেছনে ছুটেছেন, যেটা আসলে উনি, মানে উনার পক্ষে অনেক হাই ছিল, এবং এক্সপেকটেশন অনেক হাই থাকলে যা হয়, শেলি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যান। শেলি অল্প সময়ে মৃত্যুবরণ করেন। আচ্ছা, আমাদের কিটস, কিটস সম্পর্কে যেন কি বলেছিলাম? স্যার, ও তো রোমান্টিক এন্ড স্যার এটা স্যার, স্যাডনেস। স্যার মেটাফিজিক্যাল পোয়েট্রি, আই এম কনফিউজড। স্যাডনেস, মেটাফোরিক, আচ্ছা। ইয়েস স্যার, মেটাফিজিক্যাল পোয়েট্রি। আলাদা। এই কিটস হচ্ছেন, উনাকে আমরা বলি দ্য পোয়েট অফ সেনসুয়াসনেস। উনার ওড টু অটাম যদি আপনার মনে মনে রাখেন, আপনাদের রোমান্টিক লিটারেচার 2 যদি করা থাকে, ওড টু অটাম, জন কিটস, তাকে বলা হতো দ্য পোয়েট অফ সেনসুয়াসনেস। এই যে আমাদের যে অনুভূতিগুলো, আমাদের যে আবেগ অনুভূতি, আমাদের যে সেন্স গুলো, আমাদের 5 সেন্সেস, আমরা চোখে দেখি, we we see, we listen, we smell, we taste, we touch, এই 5টা সেন্স। কিডস এর কবিতা পড়লে আমরা যেন আমাদের এই 5টা সেন্সই অ্যাক্টিভেটেড হয়। কিডস, ওনার যে ওডস গুলো, ওনার যে পোয়েট্রি, এখানে আমরা তাকে পাই হচ্ছে পোয়েট অফ সেনসুয়াসনেস। মানে এত চমৎকার ভাবে আমাদের অনুভূতিগুলো, আমাদের সেন্স গুলো উনি অ্যাক্টিভেট করেন, যে সত্যিই প্রশংসার দাবিদার। মানে এখানে আমরা ওই যে ইনটিউশন, যখন পাঠক পড়তে থাকে তখন তার চেতনা জাগ্রত হয়, তার ইনটিউশন, তার সেন্স অ্যাক্টিভেটেড হয়। আচ্ছা, থ্যাংক ইউ রমিনা। ওকে, আমরা, আচ্ছা, এরপরে ইশরাত জাহান আছেন। ইশরাত জাহান, ইশরাত জাহান, আপনি কি এখান থেকে একটু পড়বেন? এই যে আমি হাইলাইট করছি।
শুনতে পাচ্ছেন না? আপনার মাইকে মনে হয় প্রবলেম। Sir, ওকে, হ্যাঁ বলেন। prose writers Hazlitt and Leigh Hunt, Thomas D. Quincy, and his Confessions of an English Opium Eater, Charles Lamb and his Essays of Elia. ওকে, রোমান্টিক পিরিয়ডের কয়েকজন প্রোজ রাইটারের কথা এখানে বলা আছে। এরা মানে গদ্য রচনা করেছেন। হ্যাজলিট আছেন, লি হান্ট আছেন, ডি কুইন্সির ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের লেকচার 3-তে। ডি কুইন্সির একটা বিখ্যাত রচনা আছে, কনফেশন অফ এন ইংলিশ ওপিয়াম ইটার। ওই সময় তাদের সময় যারা ড্রাগে অ্যাডিক্টেড ছিল, এই কনফেশন অফ এন ইংলিশ ওপিয়াম ইটার এটা হচ্ছে একজন ড্রাগ অ্যাডিক্টের পয়েন্ট অফ ভিউ, পার্সপেক্টিভ থেকে লেখা। মানে অ্যাডিকশন মানুষকে কিভাবে বদলে দেয় তার একটা বর্ণনা আমরা ডি কুইন্সির কনফেশন অফ এন ওপিয়াম ইটারে পাবো। এবং চার্লস ল্যাম্বকে আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। এই চার্লস ল্যাম্ব হচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ইংলিশ লিটারেচারে। যারা যারা হচ্ছে স্কুল কলেজে শেক্সপিয়ারের উপন্যাস গল্প আকারে এই চার্লস ল্যাম্ব উনি রিরাইট করে দিয়েছেন। মানে চার্লস ল্যাম্ব হি অ্যাকচুয়ালি introduced Shakespeare to the middle schooler, to the schools of England, মানে যারা বয়সী নবীন বাচ্চাদের উপযোগী করে শেক্সপিয়ারকে পোট্রে করা, এটা ছিল চার্লস ল্যাম্বের একটা খুবই গুরুত্বপূর্ণ অবদান। এরপর এখান থেকে এই যে আমি হাইলাইট করছি, দেখ অস্টেন, ওয়াল্টার স্কট, এই দুইজনের সম্পর্কে আপনি কি বুলেট পয়েন্ট, কি গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পান দেখেন তো। স্যার, জেন অস্টিনের নভেলসের মেজর থিমটাই এটা ছিল যে লাভ অ্যান্ড ম্যারেজ। ইয়েস, তার যত উপন্যাস, তার 6টা উপন্যাস, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো দেয়া আছে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স এন্ড সেন্সিবিলিটি। ওনার সব উপন্যাসেরই মূল বক্তব্য হচ্ছে লাভ এন্ড ম্যারেজ। কে কিভাবে বিয়ে করলো, কে কার প্রেমে কিভাবে পড়লো এবং কিভাবে বিয়ে হলো। মানে জেন অস্টেন তার সমস্ত উপন্যাসের মূল থিম আমরা এটাকে পাচ্ছি। এবং মূল থিম হলেও একটা বিষয় জেন অস্টেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওনার উপন্যাসে আমরা তার যে জীবনযাপন, তার সময়ের, তার সমাজের একটা পরিপূর্ণ ছবি আমরা তাকে আমরা পেয়েছি। রোমান্টিক হিস্টোরিক্যাল নভেলিস্ট, উনি এত চমৎকার ভাবে ইতিহাসকে উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আইভান হো একটা এক্সাম্পল। ওয়াল্টার স্কট, আমরা এটা আপনারা লেকচার 3-তে পাবেন। লেকচার 3-তে আমরা ওয়াল্টার স্কট সম্পর্কে ডিটেইলে পড়েছিলাম। সেই ওয়াল্টার স্কট কিভাবে ইতিহাসকে আমাদের সামনে চমৎকার ভাবে তুলে ধরেছেন সেটাই আমরা এখানে পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমাদের আর কে আছেন? সাখাওয়াত কি কথা বলতে পারবেন? সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন বীর। আচ্ছা, আমাদের এই ক্রিটিক্যাল রিয়েলিস্টিক পিরিয়ড, যেটাকে আমরা বলেছিলাম ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ডকে আরেকটা নামে সাহিত্য সমালোচকরা, আচ্ছা আপনি তাহলে এটা একটু পড়েন তো, এই ক্রিটিক্যাল রিয়েলিস্টিক পিরিয়ড, এই চ্যাপ্টার 7 এখান থেকে শুরু করে এই ক্রিটিক্যাল রিয়েলিজম পর্যন্ত একটু পড়েন। ক্রিটিক্যাল রিয়েলিস্টিক পিরিয়ড।
আমরা যাকে ভিক্টোরিয়ান পিরিয়ড বলেছি, সাহিত্য সমালোচকরা এই ভিক্টোরিয়ান পিরিয়ডকে আরেকটা নামে ডাকেন, সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিয়েলিস্টিক পিরিয়ড। আমরা 1837 থেকে 1901, 1837 থেকে 1901, এই যে পাশে লেখা আছে দ্য মিড অ্যান্ড লেট 19th সেঞ্চুরি। সোশ্যাল ব্যাকগ্রাউন্ডে দেখেন লেখা আছে দ্য স্ট্রাগল বিটুইন ওয়ার্কার্স অ্যান্ড ক্যাপিটালিস্ট, উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত, ধনিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী, ক্যাপিটালিস্ট অ্যান্ড ওয়ার্কার্স, এই দুই শ্রেণীর মধ্যে যে স্ট্রাগল, সেটা এই সময়ে আমরা লক্ষ্য করি সোশ্যাল ব্যাকগ্রাউন্ড হিসেবে। আপার ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস, এই দুইয়ের মধ্যে যে কনফ্লিক্ট, সেটা আমরা লক্ষ্য করি। দ্য চার্টিস্ট মুভমেন্ট সরি ফর দ্য ডিস্টারবেন্স এভরিওয়ান, আমার নেটে একটু প্রবলেম। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, এই নেটের একটা প্রবলেমের কারণে আচ্ছা আমি আমার ফোন থেকে শেয়ার করছি। আমাদের আজকে আমরা যে আর্টিকেল থেকে পড়ছি সেটা অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে অ্যাভেলেবল। এই যে নিউ ক্লাসিসিজম ভার্সেস রোমান্টিসিজম ভার্সেস ভিক্টোরিয়ানিজম, এখানে এই যে 1.1 ভেরি শর্ট সামারি, আপনারা যদি এটাতে ঢুকেন তাহলে দেখতে পাবেন। এই যে দেখেন লেখা ক্রিটিক্যাল রিয়েলিস্টিক পিরিয়ড, যেটা বলছিলাম ভিক্টোরিয়ান পিরিয়ডকে ক্রিটিক্যাল রিয়েলিস্টিক পিরিয়ড নামেও ডাকা হয়। এই সময়কার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড যদি আমরা লক্ষ্য করি তাহলে দুটো জিনিস আমরা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কনফ্লিক্ট বিটুইন আপার ক্লাস এন্ড লোয়ার ক্লাস, উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত, এই দুইয়ের মধ্যে স্ট্রাগল, কনফ্লিক্টটা। এবং ভিক্টোরিয়ান মোরালিটি, যেটা আমাদের লেকচার 4-এ আমরা আলোচনা করেছিলাম, লেকচার 4টা ভালো করে দেখবেন। ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ান মোরালিটি আমরা প্রথম স্লাইডেই আমরা আলোচনা করেছি। এরপর ক্রিটিক্যাল রিয়েলিজম, ক্রিটিক্যাল যে sticking to the faithful representation of 18th century realist novel. ক্রিটিক্যাল রিয়েলিজমের কথা হচ্ছে
একদম বাস্তবসম্মত ভাবে বাস্তবতাকে উপস্থাপন করতে হবে, বাস্তবসম্মতভাবে বাস্তবতাকে উপস্থাপন করতে হবে। স্লাইড মনে হয় চলে গেল। আচ্ছা, আমি আবার নিয়ে আসছি, সরি ফর দ্যাট। ওকে, ক্রিটিক্যাল রিয়েলিজম, sticking to the faithful representation of 18th century realist novel, critical realists carried their duty forward to the criticism of society and the defense of the mass. সমাজের সমালোচনা, সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে কণ্ঠ তুলে কথা বলা, and the defense of the mass, এবং সাধারণ মানুষের পক্ষে কথা বলা, আপামর জনসাধারণের পক্ষে কথা বলা। They were all concerned about the fate of common people. যারা ভিক্টোরিয়ান বলে নিজেদেরকে দাবি করত, তারা সাধারণ জনগণের অধিকারের পক্ষে কথা বলতেন। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? Yes, sir. আচ্ছা, বলবেন যদি কথা না শুনতে সমস্যা হয়। Their truthful picture of people's life and bitter and strong criticism of the society. এই যে মানুষের জীবন কেমন হতে পারে তার একটা ট্রুথফুল পিকচার, মানুষের জীবনের একটা ফেইথফুল ট্রুথফুল পিকচার, সত্যিকারের ছবি, and bitter and strong criticism of society, সমাজের সমালোচনা। সমাজ সবসময় দেখা যায় যে উচ্চবিত্তকে মূল্যায়ন করে আর নিম্নবিত্তকে অবহেলা করে, and had done much in awakening the public consciousness. এই যে বৈষম্য, ধনী গরিবের বৈষম্য, আপার ক্লাস লোয়ার ক্লাস, তাদের মধ্যে যে ডিসক্রিমিনেশন, এর ফলে কিন্তু মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়, পাবলিক কনসাসনেস টু সোশ্যাল প্রবলেমস ইন দ্য অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্ট অফ সোসাইটি। আমরা চার্লস ডিকেন্স আর থ্যাকারে এই দুজনকে নিয়ে কিন্তু আলোচনা করেছি। আমরা লেকচার 6 আমরা চার্লস ডিকেন্সকে নিয়ে একদম ডিটেইল আলোচনা করেছি। চার্লস ডিকেন্স, ওনার অলিভার টুইস্ট, চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট ইজ অ্যাবাউট দ্য ডিহিউম্যানাইজিং ওয়ার্কহাউস সিস্টেম। ধনীরা কিভাবে গরিবদের উপর অত্যাচার করে, শোষণ করে, তার একটা ছবি আমরা অলিভার টুইস্টে পাই। and the dark criminal underworld life, এবং ভিক্টোরিয়ান সোসাইটিতে অপরাধ জগৎ, আন্ডারওয়ার্ল্ড ক্রিমিনাল লাইফ সম্পর্কে ডেভিড কপারফিল্ড, খুবই বিখ্যাত একটা উপন্যাস চার্লস ডিকেন্সের। ইট ইজ কনসার্নড অ্যাবাউট দ্য ডেপ্টার্স প্রিজন। চার্লস ডিকেন্স, ওর বাবা, চার্লস ডিকেন্স যখন ছোট ছিল তখন সে তার বাবাকে দেখতে যেত। তার বাবা এই ডেপ্টার্স প্রিজন, ঋণগ্রস্ত হয়ে সে জেলখানায় বন্দি থাকতো। মানে ওই সময় ভিক্টোরিয়ান সোসাইটিতে যদি কেউ সময় মতো ঋণ পরিশোধ না করতে পারতো তবে তাকে পুলিশ ধরে নিয়ে যেত, অথবা ওই যার কাছে ঋণী তার লোকজন এসে ধরে নিয়ে যেত, বন্দি করে রাখতো। এই যে ডেপ্টার্স প্রিজন, এই যে ঋণের বোঝা মাথায় নিয়ে বন্দি থাকা, এই জীবনটা কেমন হতে পারে তার একটা বর্ণনা ডেভিড কপারফিল্ড উপন্যাসে আমরা পাই। আ টেল অফ টু সিটিজ, এটা আপনাদের সিলেবাসে আছে, এটা আপনারা পড়বেন ভিক্টোরিয়ান লিটারেচার 2-তে। ভিক্টোরিয়ান লিটারেচার 2-তে টেল অফ টু সিটিজ, ইট ইজ অ্যাবাউট ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশনের ইনফ্লুয়েন্স নিয়ে এখানে বলা আছে। অ্যাজ এ মাস্টার স্টোরি টেলার, চার্লস ডিকেন্সকে সবাই এক বাক্যে স্বীকার করে উনি একজন অসাধারণ গল্প বক্তা। দারুণ ভাবে ওনার গল্প উপন্যাসের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেন। ক্যারেক্টার পোর্ট্রেয়াল ইজ মোস্ট ডিস্টিংগুইশিং ফিচার অফ হিজ ওয়ার্ক। উনি ক্যারেক্টার গুলোকে এমন যত্নের সাথে তুলে ধরেন, রিয়েলি অ্যাডমিরেবল। থ্যাকারেকে নিয়ে আমরা জেনেছি যে চার্লস ডিকেন্স, উনি যদি if he is the representative of working class, struggling class, Thackeray would be the representative of upper class. চার্লস ডিকেন্স উনি নিম্নবিত্ত শ্রমিক শ্রেণী, ওয়ার্কিং ক্লাসের পয়েন্ট অফ ভিউ থেকে সমাজের ছবি অঙ্কন করেছেন, আর থ্যাকারে আপার ক্লাস ধনী শ্রেণীর পয়েন্ট অফ ভিউ থেকে ছবি এঁকেছেন।
থ্যাকারে তার ভ্যানিটি ফেয়ার, এটা আমরা পড়েছিলাম লেকচার 6-এ, ভ্যানিটি ফেয়ার উপন্যাস, ইটস সাবটাইটেলড আ নভেল উইদাউট এ হিরো। এই নভেলে আমরা কোনো গতানুগতিক কনভেনশনাল হিরো খুঁজে পাই না, কিন্তু এটা একটা অসাধারণ উপন্যাস, আ ডিসক্রিপশন অফ দ্য ইভিলস অফ আপার ক্লাস সোসাইটি, উচ্চবিত্ত সমাজের যে অশুভ ছবি, মানে ইভিলস, অশুভ যে পোর্ট্রেট, আমরা সেটা এই ভ্যানিটি ফেয়ার উপন্যাসে খুঁজে পাই। মানে থ্যাকারে তার সমাজকে উনি নির্দয়ভাবে সমালোচনা করেছেন। এরপর ব্রন্তে সিস্টার্স সম্পর্কে আমরা ওই একই লেকচারে, লেকচার 6-এ আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। শার্লট ব্রন্টে অ্যান্ড হার জেন আয়ার। জেন আয়ার, এটা আপনাদের সিলেবাসে আছে, আপনারা পড়বেন আশা করি, ভিক্টোরিয়ান লিটারেচার 2-তে জেন আয়ার। এই জেন আয়ারে মূল বিষয়বস্তু কি? এখানে শার্লট ব্রন্টে কি দেখাতে চাচ্ছেন? দ্য স্ট্রাগল ফর বেসিক রাইটস অ্যান্ড ইকুয়ালিটি, মেল ফিমেল স্ট্রাগল, নারী পুরুষের মধ্যে যে দ্বন্দ্ব মৌলিক অধিকারের জন্য। তখনও তো আসলে নারীদের অধিকার ওইভাবে অধিকার তখনও প্রতিষ্ঠা হয়নি। সেই জন্য তার একটা বর্ণনা আমরা জেন আয়ারে পাই। এটাও আ পিকচার অফ ব্রন্টেস ওন, শার্লট ব্রন্টেস ওন সোসাইটি। And her Wuthering Heights, the Heights, the passionate love, the destructive side of over passionate love, মানুষ যখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তখন সে নিজের ধ্বংস কিভাবে ডেকে আনে, কিভাবে সে নিজেকে আর সামলাতে পারে না, তার একটা ছবি উদারিং হাইটস আমরা পাই। জর্জ এলিয়ট সম্পর্কে আমরা পড়েছি, the most perfect Victorian novelist, জর্জ এলিয়ট, a moralist, great moralist, the mill on the floss। উনি এই মোরালিটি, ভিক্টোরিয়ান মোরালিটির উপর আমরা পোয়েটসদের নিয়ে কথা বলেছি, টেনিসন এন্ড ব্রাউনিং, এটা লেকচার 5-এ দেখে নেবেন। টেনিসন এন্ড ব্রাউনিং, টেনিসনকে আমরা বলি দ্য মোস্ট রিপ্রেজেন্টেটিভ ভিক্টোরিয়ান পোয়েট। টেনিসন, ওনাকে বলা হয় ভিক্টোরিয়ান কবিদের মধ্যে সবচেয়ে বেশি ভিক্টোরিয়ান, দ্য মোস্ট ভিক্টোরিয়ান অফ দ্য পোয়েটস, if not the greatest but Victorian poet। টেনিসনকে আমরা বলি the Victorian poet, the most perfect Victorian poet। ভিক্টোরিয়ান পোয়েট বলতে আমরা যা বুঝি সবই টেনিসনের মধ্যে বিদ্যমান। তার ইন মেমোরিয়াম, তার বন্ধুর মৃত্যুর স্মরণে লেখা ইন মেমোরিয়াম খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা কিন্তু আলোচনা করেছি লেকচার 5-এ। দ্য ইডিলস অফ দ্য কিং, এটাও আলোচনা করেছি। ব্রাউনিং অ্যাজ দ্য মোস্ট অরিজিনাল পোয়েট অফ হিজ টাইম, ব্রাউনিংকে বলা হয় সবচেয়ে ইউনিক, তার সমসাময়িকদের মধ্যে ব্রাউনিং ছিলেন সবচেয়ে অনন্য, তার নিজস্ব স্কিল, অরিজিনাল স্কিল দিয়ে। হিজ নেম ইজ অফটেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য টার্ম ড্রামাটিক মনোলগ, এটা হাইলাইট করা আছে, আপনারা পড়ে নেবেন। ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ, আ ফর্ম অফ পোয়েট্রি, এটা এক ধরনের কবিতা। ইন এ ড্রামাটিক মোমেন্ট অর ক্রাইসিস দ্যাট ক্যারেক্টার আর মেড টু টক অ্যাবাউট দেয়ার লাইফ, একটা ক্যারেক্টার সে কথা বলতে থাকে, and about their minds and hearts, তার মানসিক অবস্থা নিয়ে সে একাই ডায়ালগ ডেলিভারি করতে থাকে, মনোলগ। ইন লিসনিং টু দোজ ওয়ান সাইডেড টক, আমরা যদি খুব মন দিয়ে শুনি সেই ডায়ালগ গুলো, মনোলগ গুলো, রিডার্স ক্যান ফর্ম দেয়ার ওন অপিনিয়ন এন্ড জাজমেন্ট, আমরা শুনতে শুনতে ওই লোকটাকে জাজ করতে পারি, যে ডেলিভারি করছে তাকে আমরা জাজ করতে পারি। রিডার্স ক্যান ফর্ম দেয়ার ওন অপিনিয়ন এন্ড জাজমেন্ট অ্যাবাউট দ্য স্পিকারস পার্সোনালিটি and about what has really happened, কি ঘটছে। হয়তো দেখা যাচ্ছে আমরা যদি মন দিয়ে শুনি ড্রামাটিক মনোলগ, ক্যারেক্টার বলছে এক, বোঝাচ্ছে আরেক। ক্যারেক্টার হয়তো নিজেকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, এমন ভাবে নিজেকে সে বর্ণনা দিচ্ছে যেন সে নিজেকে একজন আদর্শ ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু আমরা সাবধানে যারা শুনছি খুব ভালো করে খেয়াল করেই দেখব সে মনের অজান্তেই তার চরিত্রের দুর্বলতা, তার চরিত্রের যে নেগেটিভ সাইডস, লিমিটেশনস, সেগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন।
যদিও সেটা তার ইন্টেনশন ছিল না। আনইনটেনশনালি ক্যারেক্টার গুলো তাদের দুর্বলতাগুলো আমাদের সামনে তুলে ধরবে। এটা হচ্ছে ড্রামাটিক মনোলগের একটা বিশেষত্ব। ক্যারেক্টার গুলো তাদের মনের অজান্তেই সাবকনসিয়াসলি তাদের চরিত্রের দুর্বলতাগুলো আমাদের সামনে হাজির করে তুলবে, তাদের মুখোশ খুলে যাবে, যদিও সেটা তাদের উদ্দেশ্য থাকে না। এরপর লিটারেরি ট্রেন্ডস এট দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি, এরপর একটু পরবর্তী সময়গুলোতে ভিক্টোরিয়ান লিটারেচারের যে বৈশিষ্ট্যটা গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে ন্যাচারালিজম। এই যে ন্যাচারালিজম, ন্যাচারালিজম মানে কিন্তু নেচার নিয়ে না, এটা অন্য, এটা আলাদা। নিউ রোম্যান্টিসিজম সেটা কি? ন্যাচারালিজম মানে কি, যে এখানে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। লিটারেচার মাস্ট বি ট্রু টু লাইফ, সাহিত্য জীবনকে অনুসরণ করবে, জীবনে যেমন ঘটে, বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে, সাহিত্যে ঠিক সেভাবেই বর্ণনা করতে হবে। সাহিত্য যেন জীবন বিচ্ছিন্ন না হয়, এমন কিছু যেন সে না বলে যেটা জীবনে ঘটে না। লিটারেচার মাস্ট বি ট্রু টু লাইফ এন্ড এক্স্যাক্টলি প্রডিউস রিয়েল লাইফ, বাস্তবতাকে সে হুবহু উপস্থাপন করবে, ইনক্লুডিং অল দ্য ডিটেলস উইদাউট এনি সিলেকশন, কোন রকম বায়াসনেস থাকবে না, কোন রকম অতিরঞ্জন এক্সাজারেশন থাকবে না, অতিরিক্ত কোনো কিছু থাকবে না, বাস্তবতা যেমন অ্যাজ ইট ইজ, একদম রিয়েলিজম যেটাকে বলি। তাহলে ন্যাচারালিজমকে আমরা রিয়েলিজম বলতে পারি, একদম হুবহু বাস্তবতা, বাস্তবতাবাদ, বাস্তবতা যেমন হুবহু অ্যাজ ইট ইজ, সিনসিয়ারলি ফেইথফুলি সেটাকে পোট্রে করা, যেমন দেখা যায় বাস্তবতা যেমন, জীবন যেমন, সেটাকে হুবহু ওইভাবেই উপস্থাপন করা, এটাকে ন্যাচারালিজম বলা হয়। এই ন্যাচারালিজম আমরা পাই জেইন অস্টেনের উপন্যাসে। জেইন অস্টেন কিন্তু রোমান্টিক পিরিয়ডে বসে এই ন্যাচারালিজম এর উপর অবলম্বন করে উপন্যাস লিখেছেন। আমরা ন্যাচারালিজম পাই থ্যাকারের উপন্যাসে, আমরা ন্যাচারালিজম পাই জর্জ এলিয়ট, ম্যারিয়ান ইভান্স, যার আসল নাম ম্যারিয়ান ইভান্স, তার উপন্যাসেও আমরা ন্যাচারালিজম পাই। নিউ রোম্যান্টিসিজম, নিউ রোম্যান্টিসিজম এটা হচ্ছে একটা সময় সাহিত্যিকরা এই রিয়েলিজমের উপর বিরক্ত হয়ে যায়। রোমান্টিকরা যেমন নিও ক্লাসিসিজমের উপর বিরক্ত হয়ে গিয়েছিল, এই নিও রোমান্টিকরা এরা রিয়েলিজম, ন্যাচারালিজমের উপর বিরক্ত হয়ে যায়। এই যে লেখা আছে, ডিসস্যাটিসফাইড, দে ওয়ার ডিসস্যাটিসফাইড উইথ দ্য ড্র্যাব অ্যান্ড আগলি সোশ্যাল রিয়েলিটি, সমাজের বাস্তবতা এতটাই নিষ্প্রাণ, এতটাই কদর্য, যে তারা বলছে যে আমরা এই কদর্য কুৎসিত সমাজের রিয়েলিস্টিক ছবি আমরা আঁকতে চাচ্ছি না, বর্জন করলো। একটা 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 শ্রেণী আছে, তারা বলল যে আমরা এই ন্যাচারালিজমের নিয়ম কানুন আর মানব না। দে আর ডিসস্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড উইথ দ্য ড্র্যাব এন্ড আগলি সোশ্যাল রিয়েলিটি, মানে তারা ন্যাচারালিজম রিয়েলিজমের উপর ভিত্তি করে আর লিখবে না। and yet trying to avoid the positive solution of the acute social contradiction, এবং এটা করতে গিয়ে তারা কি করলো, they avoided the positive solution, তারা সমাজকে তো অবহেলা করলো। তারা বলছে যে এই কদর্য সমাজের ছবি আমরা ফুটিয়ে তুলবো না সাহিত্যে, এটা বলতে গিয়ে তারা সলিউশনটাকেও অ্যাভয়েড করছে। মানে আপনি যখন খারাপ কিছু দেখতে চাচ্ছেন না, চোখ বন্ধ করে থাকবেন, এর মানে কি? এর মানে হচ্ছে আপনি তার কোনো সমাধানও দিতে পারবেন না। যদি আপনি সমাজের কদর্যতা দেখতে না চান, আপনি যদি অ্যাভয়েড করেন, ইগনোর করেন, তার মানে আপনি তার সলিউশনটাকেও ইগনোর করছেন। The writers laid emphasis on invention of exciting adventure and fascinating stories. এই হচ্ছে কথা, exciting adventure and fascinating stories, রহস্য রোমাঞ্চকর গল্প। এরা বললো যে এই সমাজের এগুলো তো এন্টারটেইনমেন্ট দিচ্ছে না, পাঠকরা তো এন্টারটেইনমেন্টের জন্য পড়ে, এই রিয়েলিজম কচকচি যদি আমরা দিই, আমাদের বই তো বিক্রি হবে না, আর এগুলো আমাদেরকে কোনো এন্টারটেইনমেন্ট দিবে না। In order to bring entertainment, তারা adventure and fascinating story, রহস্য রোমাঞ্চক গল্পের উপর তার গুরুত্ব দিলেন। They led the novel back to storytelling and romance, সেই যে ড্যানিয়েল ডিফোর স্টাইল, রবিনসন ক্রুসো, সেটাকে ফেরত নিয়ে আসলেন। They led the novel back to storytelling and romance. রবার্ট স্টিভেনসন এখনো তাকে
সে জনপ্রিয় একজন রহস্য রোমাঞ্চ গল্প লেখক। রবার্ট স্টিভেনসন ওয়াজ এ রিপ্রেজেন্টেটিভ উইথ ট্রেজার আইল্যান্ড, যেটা এটা নিয়ে এটা একটা খুবই চমৎকার জনপ্রিয় একটা কিশোর উপন্যাস। ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, এটা আপনারা জানেন। অ্যাস্থেটিসিজম, এটা কিন্তু আমরা আলোচনা করেছি। থিওরি ফর আর্ট's sake. Art should serve no religious, moral or social end, nor in except itself. এই সময় একটা বেশ প্রচলন শুরু হয়, সেটা হচ্ছে শিল্পের জন্য, শিল্প আর অন্য কিছুর জন্য নয়, এর অন্য কোনো ফাংশন না থাকলেও চলে, যদিও এটা পরবর্তীতে অনেকেই সমালোচনা করেন। আজকে আমরা আমাদের আলোচনা শেষ করব এই হার্ডিকে দিয়ে, থমাস হার্ডিকে দিয়ে। এই থমাস হার্ডিকে নিয়ে কিন্তু আমরা আলোচনা ওইভাবে করতে পারিনি, এটা আপনাদের সেলফ স্টাডির জন্য রইল। আমি এখানে একটু দেখে দিচ্ছি আপনাদেরকে। হার্ডি তার নভেলগুলো, তার বেশিরভাগ নভেলই হচ্ছে এই ওয়েসেক্স নামে একটা কাউন্টি আছে ইংল্যান্ডে, সেই ওয়েসেক্স কাউন্টি বেসড নভেলগুলো, তার নভেলগুলো বেশিরভাগই হচ্ছে এই এলাকার উপর বেস করে। নভেলস অ্যাবাউট ক্যারেক্টার্স অ্যান্ড এনভায়রনমেন্ট, তার নভেলগুলোর ফোকাস হচ্ছে চরিত্র, উপন্যাসের চরিত্র, এই যে অ্যাবাউট ক্যারেক্টার্স অ্যান্ড এনভায়রনমেন্ট, প্রকৃতির সাথে, আবহাওয়ার সাথে, আশেপাশের পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়া, সম্পর্কটা কি। উনার উপন্যাসে আমরা দেখতে পাই দ্য ইন্টারাকশন বিটুইন ক্যারেক্টার অ্যান্ড এনভায়রনমেন্ট, পরিবেশের সাথে মানুষের সম্পর্ক, মিথস্ক্রিয়া। দ্য ডেসক্রিপশন অফ vicissitudes অফ পিপল, মানুষের ছবি, মানুষের জীবনের ছবিকে তুলে ধরা। হু লিভ ইন অ্যান এগ্রিকালচারাল সেটিং, মানুষ যারা মূলত কৃষি সমাজের অধিবাসী, যারা এগ্রিকালচার করে দিনাতিপাত করে, যারা কৃষক শ্রেণী, এই ফার্মার ক্লাস, এই কৃষক শ্রেণী, দে আর menaced by the forces of invading capitalism. এই যে ক্যাপিটালিজম, পুঁজিবাদ, এই পুঁজিবাদ, ক্যাপিটালিজম কিভাবে রুরাল এগ্রিকালচারকে ধ্বংস করে দিচ্ছে, তার একটা বর্ণনা আমরা পাই তার উপন্যাসগুলোতে। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, খুবই বিখ্যাত তার একটা উপন্যাস, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এটা আপনারা মাস্টার্সে পড়তে পারেন যদি ইফ ইউ আর লাকি। দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, এবং আরেকটা উপন্যাস টেস্ট অফ দ্য ডারবারভিল, এটা আপনারা পড়বেন, ভিক্টোরিয়ান লিটারেচার 2 তে আছে আপনাদের পাঠ্য সিলেবাসে, টেস্ট অফ দ্য ডারবারভিল। এখানে হার্ডি কি করছেন আমরা যদি তার, আমি হাইলাইট করছি, আপনারা দেখেন এই লাইনটা দিয়ে আমাদের ক্লাসটা শেষ করে দেব। হার্ডি ইজ অফটেন রিগার্ডেড অ্যাজ এ ট্রানজিশনাল রাইটার, তাকে বলা হয় যুগসন্ধির কবি এবং যুগসন্ধির ঔপন্যাসিক। মানে হি স্ট্যান্ডস ইন দ্য বিটুইন ভিক্টোরিয়ান পিরিয়ড অ্যান্ড মডার্ন পিরিয়ড। তার মধ্যে আমরা ভিক্টোরিয়ান আমরা তাকে ভিক্টোরিয়ান পিরিয়ডেও পড়ছি অ্যাজ এ নভেলিস্ট, আর আমরা মডার্ন পিরিয়ডে তাকে পড়বো অ্যাজ এ পোয়েট। Hardy is often regarded as a transitional writer. There is an apparent nostalgic touch in his description of the simple and beautiful primitive rural life. উনার ফোকাস হচ্ছে প্রিমিটিভ রুরাল লাইফ, গ্রাম্য জীবন নিয়ে তার ফোকাস। এবং একই সাথে উনার আরেকটা গুরুত্বপূর্ণ লেখার বৈশিষ্ট্য হচ্ছে উনি দেখিয়েছেন, যখন উনি এই যে when he wrote about characters and environment, তখন উনি দেখিয়েছেন যে প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়। We cannot control nature, আমরা কখনোই প্রকৃতিকে কন্ট্রোল করতে পারি না। We are unable to control nature. In that case, we should remember nature is indifferent to human suffering. আমরা খুবই সাধারণ, নগণ্য, আমাদের দুঃখ কষ্টে প্রকৃতির কিছু যায় আসে না, নেচারের কিছু যায় আসে না। এনভায়রনমেন্ট, সে তার মতো চলতে থাকবে। ক্যারেক্টার এন্ড এনভায়রনমেন্ট, we should remember environment is indifferent to the sufferings of the characters.
প্রকৃতির শক্তির কাছে মানুষ অসহায়। মানুষ নিজেকে এত শক্তিশালী মনে করে, কিন্তু মানুষ আসলে পারবে না প্রকৃতির কাছে। এই জিনিসগুলো স্টাডি করবেন, আপনাদের মিড টার্মের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমি একটু দেরিতে শুরু করার কারণে সরি, কারণ আমার আই হ্যাভ ইস্যুস, আই হ্যাড আদার অব্লিগেশন। এই যে আজকের লেকচার, এই লেকচারের উপর বেস করে আপনারা আপনাদের প্রেজেন্টেশন গুলো তৈরি করে ফেলেন, আপনাদের অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলেন। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, আমরা নেক্সট ক্লাসে টাইমটা মনে হয় একটু চেঞ্জ হতে পারে, আমার ইউনিভার্সিটিতে যেতে হতে পারে, টাইমটা একটু পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দ্যাটস অল, আজকে এই পর্যন্তই। স্যার আমি একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ প্লিজ বলেন। স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, তো আমি প্রেজেন্টেশনের টপিকটা শুনি নাই। এই লেকচারের উপর কি প্রেজেন্টেশন বানাবো? আপনি চাইলে বানাতে পারেন, ইটস আপ টু ইউ, এটা তো ফ্রিডম। আমি তো এরকম মানে প্রেসার দিচ্ছি না যে এই টপিকের উপর। এটা হচ্ছে আপনি যদি চান, ফর এক্সাম্পল আপনি থমাস হার্ডি অথবা জেন অস্টেন অথবা ম্যারিয়ান ইভান্স বা জর্জ ইলিয়টের উপর প্রেজেন্টেশন দিবেন, ইটস আপ টু ইউ। আপনি চাইলে ভিক্টোরিয়ান লিটারেচারের উপরে দিতে পারেন, ভিক্টোরিয়ান পোয়েট, ইটস আপ টু ইউ। এরকম মানে বললাম যে এখন আপনারা এই লেকচারগুলো, এই আমরা এখন পর্যন্ত 9টা লেকচার কিন্তু কভার করেছি। আজকে হচ্ছে লেকচার 8, যদিও আজকে আমাদের এটা মেইনলি ডিসকাশন ছিল, কিন্তু এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু রিভাইজ করেছি, অনেক কিছু নতুন ইনফরমেশন পেয়েছি। তবে আমাদের লেকচার রিভিশন এটা হচ্ছে ফার্স্ট, আর হচ্ছে লেকচার আর 8টা লেকচার, টোটাল 9টা লেকচার। এই 9টা লেকচারের উপর বেস করে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টটা জমা দেবেন। এটা দেওয়ার কথা আপনাদের ডিসেম্বরের 11 তারিখ। এখন অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের যদি আরো কোনো কনফিউশন থাকে, আরো যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা করতে পারেন এখন, অথবা আমরা ওই বৃহস্পতিবার দিন আপনাদেরকে সময় দেয়া হবে, একটা অল্প সময়, বৃহস্পতিবার দিন আমি আপনাদের অল্প সময়ের জন্য ডাকবো, জাস্ট মিড টার্মের জন্য কিছু ব্রিফ প্রিপারেশন দিয়ে দিব, ওরাল মৌখিক। আপনারা জি বলেন। স্যার অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে হবে আরেকবার একটু বলবেন প্লিজ? আচ্ছা, এখন পর্যন্ত আমরা কিন্তু 9টা লেকচার কমপ্লিট করেছি, লেকচার রিভিশন আর হচ্ছে 1 to 8, 8টা, আর ওই লেকচার রিভিশন, লেকচার 1 to 8 8টা, আর হচ্ছে লেকচার রিভিশন 9টা। এই 9টা লেকচার থেকে আপনি বুলেট পয়েন্ট বের এবং আপনি কি কি বুঝেছেন, আপনি এই লেকচার থেকে কি কি বুঝেছেন, ওই আপনার কম্প্রিহেনশন অনুযায়ী আপনি বুলেট পয়েন্ট বানাবেন। সাপোজ each and every class I give lecture about highest 3 topics. একটা লেকচারে আমি 3টার বেশি টপিক কভার করি না, মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 3টা। এই টপিকের উপরে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই, এই ইনফরমেশন থেকে আপনি বুলেট পয়েন্টস বানাবেন। প্রতিটা টপিকের আন্ডারে হয়তো 6-7টা করে বুলেট পয়েন্ট থাকবে। ইউ ডোন্ট নিড টু রাইট ফুল সেন্টেন্স, আপনাকে পুরো সেন্টেন্সে কিছু লিখতে হবে না, আপনি 3-4 ওয়ার্ডে জাস্ট আমাকে বোঝাতে হবে আপনি কি বুঝলেন। এরকম আপনি ধরেন প্রতিটা লেকচারে হয়তো 10-12টা করে বুলেট পয়েন্ট আসবে, আপনার 1 ঘন্টার বেশি সময় লাগবে না। আপনার যদি ক্লাস করা থাকে, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। আপনি জাস্ট আমি ক্লাসে কি কি বোঝানোর চেষ্টা করেছি, আপনি কি বুঝলেন, ওই নিজের মতো করে জাস্ট বুলেট পয়েন্ট আকারে সাজাবেন। লেকচার রিভিশন স্যার এটা কি আমরা এভাবে সাজাবো যে লেকচার 1, লেকচার 2 এরকম করে প্রত্যেকটা লেকচারের বুলেট পয়েন্ট গুলা 1 2 3 করে পয়েন্ট বাই পয়েন্ট এরকম? হ্যাঁ, তাই তো করা উচিত। লেকচার রিভিশন ধরেন, লেকচার রিভিশনে আজকে আমাদের ফোকাস কি ছিল, আজকে আমাদের বুলেট পয়েন্ট গুলো বের করলাম, এভাবেই কি বুলেট পয়েন্ট গুলো বের করে নিজের ভাষায় লিখবো এরকম? হ্যাঁ, নিজের ভাষায় সংক্ষেপে, অল্প, এখানে কিন্তু বেশি কথা নাই। আপনি যেমন আজকে দেখেন, আপনাদেরকে বললাম না যে এই প্যারাগ্রাফ থেকে আপনারা কি বুলেট পয়েন্ট পাচ্ছেন, মূল ইনফরমেশন গুলো, মূল আইডিয়া গুলো কি কি পাচ্ছি। এখন আপনি সাপোজ লেকচার রিভিশন, আমাদের ফার্স্ট লেকচার রিভিশনে আমাদের ফোকাস ছিল রিভিশন অফ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড।
ওখানে আমাদের মূল ইনফরমেশন গুলো, মূল আইডিয়া গুলো কি ছিল, কিসের উপরে আমরা আলোচনা করেছি। এখন বুলেট পয়েন্টে কিন্তু আমরা ওইভাবে ইনফরমেশন লিখি না, বরং আমরা লিখি হচ্ছে কি কি বিষয় আমরা আলোচনা করেছি। আজকের ডিসকাশনটা আপনারা একটু চিন্তা করেন। আজকে আমাদের আলোচনার ফোকাস কিন্তু 3টা পিরিয়ডে ছিল। আমরা কিন্তু নিও ক্লাসিক্যাল পিরিয়ড নিয়েও কথা বলেছি, রোমান্টিক পিরিয়ড নিয়েও কথা বলেছি, ভিক্টোরিয়ান নিয়ে যে এখন কিছু আইডিয়া দিলাম। তার মানে আজকে আমরা এই 3টা পিরিয়ডে ডিসকাস করেছি। এই ডিসকাশন, প্রত্যেকটা ডিসকাশনে ধরেন 10-12টা করে বুলেট পয়েন্ট কিন্তু আমরা পেয়েছি। ফর এক্সাম্পল, Wordsworth is regarded as a nature poet. Wordsworth is regarded as a nature poet. এটা কিন্তু একটা বুলেট পয়েন্ট। Coleridge is a supernatural poet. Okay. Tennyson is the most representative of Victorian poets. Jane Austen wrote about love and marriage. এইভাবে বুলেট পয়েন্ট গুলো আসবে। আপনারা স্টাডি করতে থাকেন, আপনারা এই 9টা লেকচারের উপর বেস করে একটা অ্যাসাইনমেন্ট জমা দিবেন ডিসেম্বরের 11 তারিখ। স্যার, হ্যাঁ, বলো। এটা কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে? আপনাদের কাছ থেকে আমি কোনো প্রেজেন্টেশন নিব না, এটা জাস্ট আপনি জমা দিবেন। তবে এইরকম ভাবে আমি একটা গুগল মিটের আয়োজন করব, আপনারা এসে এখানে প্রেজেন্ট হয়ে জমা দিবেন। আপনি এখানে এসে বলবেন যে স্যার, আই হ্যাভ সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট। আমি আপনার কথা শুনে আমি গুগল মিটে গিয়ে দেখব আপনি কোথায় জমা দিলেন। জমা দিয়ে চেক করে বলবো যে আপনার অ্যাসাইনমেন্টের পেজ কয়টা। আপনি বলবেন যে স্যার আমার পেজ 7টা। আমি বলবো যে আমার কাছে 5টা আসছে, আর 2টা আসে নাই, আপনি পাঠান, আবার পাঠান। অথবা আপনি অ্যাসাইনমেন্ট পাঠিয়েছেন, আমি বলবো যে আপনার অ্যাসাইনমেন্ট ওপেন হচ্ছে না, আপনি আরেকবার পাঠান। আপনি এখানে এসে প্রেজেন্ট হয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে আপনি জমা দিবেন। জমা দেওয়ার পর আমি চেক করব আপনি অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন কিনা, তারপর আমি আপনার কাছ থেকে শিওর হব। অন্যান্য সময় দেখা যায় যে আপনার অ্যাসাইনমেন্ট জমা দেন, যেটা গত 2 সেমিস্টারে হয়েছে, যে আপনার অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টে হয়তো ইনকমপ্লিট অথবা ওপেন করা যাচ্ছে না, অথবা আপনি পাঠাইছেন ঠিকই কিন্তু কোনো কারণে আসে নাই, নেটওয়ার্কের প্রবলেমের কারণে। এই জিনিসগুলো আর কি ঠিক করার জন্য আপনারা ক্লাসে প্রেজেন্ট থাকবেন 11 তারিখ। 11 তারিখ আমি অল্প সময়ের জন্য, আপনাদের বেশিক্ষণ থাকতে হবে না, আধা ঘন্টা থাকলেই হবে। আপনারা এসে জাস্ট বলবেন স্যার একটু দেখেন অ্যাসাইনমেন্টটা গেল কিনা। আমি তখন আপনার সামনে আমি সেটা দেখব, দেখে আপনাকে ফিডব্যাক দিব। স্যার, এটা কি মাইক্রোসফট ওয়ার্ডে করব? আপনি ওয়ার্ডে করেন, আপনি পিডিএফ করেন, আপনি পাওয়ার পয়েন্টে করেন, আপনি হাতে লিখে ছবি তুলে পিডিএফ করেন, হাতে লিখে ছবি তুলে পাঠান, ইটস আপ টু ইউ, যেটা আপনার সুবিধা। স্যার, আমরা কি শুধু বুলেট পয়েন্ট মেনশন করব, মানে অনলি বুলেট পয়েন্টস, নাকি এক্সট্রা মানে শর্টে সামারি টাইপের কিছু লিখতে হবে না, শুধু বুলেট পয়েন্ট? নট নেসেসারি। আমি এটা শুধুমাত্র বুলেট পয়েন্ট এক্সপেক্ট, আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আপনারা কোনো কিছু মিস করে গেলেন কিনা, এই লেকচার গুলো থেকে আপনারা কোনো কিছু মিস করে গেলেন কিনা, এবং আপনারা নতুন কোনো আইডিয়া দিচ্ছেন কিনা। এমনও হতে পারে যে আমি ক্লাসে পড়াচ্ছি, হয়তো আমি কোনো টপিক মিস করে গেলাম, তখন আমি আপনার থেকে দেখবো যে আমি কিছু মিস করলাম কিনা। হয়তো আপনি স্টাডি করে একটা বুলেট পয়েন্ট পেয়েছেন যেটা আমি ক্লাসে হয়তো ডিসকাস করতে পারিনি, ইনকেস হতেও পারে, হয়তো আমার হ্যান্ডআউটে ছিল, হয়তো বা আমার ম্যাটেরিয়ালে ছিল, কিন্তু আমি ওটা আলোচনা করতে পারিনি, ইনকেস হয়তো মিস করে গেছি, ওটা আমি দেখব। আপনি আপনার মতো করে বুলেট পয়েন্ট করে একটা রিপোর্ট দিবেন আর কি। ওকে স্যার। ওকে, আরো যদি কোনো প্রবলেম থাকে ইনশাআল্লাহ বৃহস্পতিবার আমি আপনাদেরকে টাইম দিব। আরো যদি কোনো প্রবলেম থাকে, কনফিউশন থাকে, আমি সলভ করবো ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার। থ্যাংক ইউ ফর স্টেইং, ভালো থাকেন আপনারা। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।